আপনার নাম বাবু, জি রাইট? আচ্ছা বাবু, আমাদের অনুষ্ঠানের কিছু মৌলিক কিছু নিয়ম আছে, আপনি জানেন যে প্রথমত আপনার পুরো নামটা বলা। আপনার পুরো নামটা কি বলা যাবে? জি শাহিদুল ইসলাম বাবু। শাহিদুল ইসলাম বাবু। আর আপনি থাকেন কোথায়? আমি নরসিংদীতে থাকেন? নরসিংদীতে হ্যাঁ থাকি। আচ্ছা, আর আপনার বয়স সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু ধারণা দিবেন। বর্তমানে আপনি কি পড়াশোনা করছেন? জি বর্তমানে আমি স্টুডেন্ট। কি পড়ছেন আপনি? আমি ইন্টার এবার পরীক্ষার্থী আর কি। ইন্টার আপনি পরীক্ষার্থী। আপনার পড়াশোনায় কি কোনো গ্যাপ আছে, মানে 2-1 বছর? হ্যাঁ 2 বছর গ্যাপ গেছে। গ্যাপ গেছে, তার মানে আপনার গল্পে সেটা বের হয়ে আসবে। আচ্ছা, এমনিতে আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই 2 বোন। 3 আমি ভাই। সবার ছোট। আপনি সবার ছোট, 3 ভাই 2 বোন। ওকে। আপনার বাবা পেশায় কি করেন? আমার বাবা চাকরি করতো। আমি জন্ম নেওয়ার পর চাকরি ছেড়ে বাড়িতে চলে যাই। চলে যায় কিছুদিন ব্যবসা করে, এখন কৃষি করতেছে। এখন কৃষি করছে না। ঠিক আছে, চলুন আমরা আপনাদের গল্পটা শুরু করি। আপনি কোথা থেকে গল্পটা শুরু করতে চান? যে আমি ছোটবেলা থেকেই বলতে যাচ্ছি। জি বলুন। আমি আমার পরিবারের সবার ছোট, সবার আদরের। আমার জন্ম নেওয়ার পর একটু আগে বললাম যে আমার আব্বু চাকরি ছেড়ে বাড়িতে চলে যায়, শুধু আমার জন্য। আমাকে খুব আদর করতো, সেজন্য চাকরি ছেড়ে চলে যায় বাড়িতে। কি করতেন উনি সেই সময়? সেই সময় আমি যতটুকু জানছি আর কি, ওই যে কৃষি অফিসটা আছে সেখানে চাকরি করতো। আচ্ছা আচ্ছা, আপনি জন্ম নেওয়ার পরে বাড়ি চলে গেল, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে আমি 1992 সালে জন্মগ্রহণ করি, তখন আব্বু এমনি বাড়িতে কমে যেত, তো আমি নেওয়ার পর খুব বেশি বেশি যাইতো আর কি। তখন ওই সমস্যা হলো আমাকে দেখার জন্য শুধু। আব্বু আমাকে খুব আদর করতো, তখন এক সময় দেখতেছে যে আর ঢাকা আমাকে ছেড়ে আর থাকতে পারতেছে না, তখন চাকরি ছেড়ে চলে যায়। এখানে আমি একটু তাদেরকে বলে নিই, ও আসলে দেখতে অনেক সুইট অ্যান্ড কিউট একটা বাচ্চা। বলছি এই কারণে যে ও ইন্টারমিডিয়েটে পড়ছে এবং ওকে আসলে দেখলে মনে হবে যে আসলে ও খুব সুইট, মানে দেখতে অনেক সুন্দর। আমি প্রথমে ভরকে গিয়েছিলাম যে এই ছেলেটার জীবনের গল্প কি থাকতে পারে। আমি এখনো জানি না আসলে জীবনের গল্পটা কি, কারণ শাকিল কথা বলেছে ওর সঙ্গে এবং শাকিল বলেছে আজকে অতিথি ও হতে পারে। শাকিল সম্পর্কে আপনারা জানেন, ও হ্যালো 8920 একজন কোর মেম্বার আমাদের অনুষ্ঠানের। তো ঠিক আছে, তারপরে বাবা চলে গেলেন, তারপর কি হলো? তারপর আমার জন্মের পর থেকেই আমার জীবনে কষ্টটা শুরু আর কি। তো এইভাবে বড় হয়েছে। না কষ্ট আপনি কেন বলছেন, মানে কষ্ট বলার কারণটা কি? আমি যতটুকু শুনছি যে আমার জন্মের 3 দিন পর নাকি আমার অনেক বড় অসুখ হয়েছিল, তো আমি নাকি শুধু অজ্ঞান অবস্থায় ছিলাম। ওকে। আমি বড় জানতে পেরেছি আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না নাকি। তেমনি আমি 2009 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। ওই সময় টেস্ট পরীক্ষার সময় আমার এমন অসুস্থ হয়েছিল যে আমি টেস্ট পরীক্ষাটা দিতে পারিনি। বরঞ্চ ডাক্তার কবিরাজ সবাই বলছিল যে আমি বাঁচবো না। তখন আব্বু গাড়ি দিয়ে শিফট করে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার পর ঢাকায় অনেক ডাক্তার বলে যে সে বাঁচবে না, সে যা ইচ্ছা পোষণ করে তা করে দেওয়ার জন্য, মানে আপনি যা খেতে চান, আপনি যা চাই সেটা দেওয়ার জন্য। তখন আপুর কাছে আনে, তো আপু এক মহিলা কবিরাজ আনে। মহিলা কবিরাজ আমাকে দেখে উনি রোগটা ধরে ফেলে আর কি, কেউ ধরতে পারেনি। তো উনি চিকিৎসা করার পর বলছে 1 ঘন্টা পরে, আমি 1 মাস কোনো ভাত খাইতে পারিনি, তো 1 ঘন্টা পরে নাকি আমি 1 বল ভাত খাবো। ভাত পাক করার জন্য বলে গেছে। ভাতের গ্রান শুনলে আমি বমি করতাম, তো ভাত তো খেতে পারতাম না। তখন ঠিকই ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পর আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। তখন আমার টেস্ট পরীক্ষা শেষ। তখন 2009 সালে এসএসসি পরীক্ষার সময় গ্যাপ গেছে, তো পরীক্ষাটা দিতে হয়েছিল 2010 সালে, যার কারণে আজকে আমার এই ঘটনাটা শুরু হয়েছে আর কি। তো 2010 সালে আমি এসএসসি পরীক্ষা দিব। তারপর পরীক্ষাটা এসএসসি টেস্ট পরীক্ষা শেষ আমাদের। ফর্ম ফিল আপ করার পর কোচিং শুরু করলাম। জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে, প্রথম সপ্তাহে আমরা কোচিং আছি। যাওয়ার পর তখন স্যার আসতে একটু দেরি হয়েছে, তো আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি কয়েকজন বন্ধু মিলে। বারান্দায় দাঁড়ানোর পর কয়েকজন মেয়ে আসে সামনে দিয়ে, তার মধ্যে ও ছিল আর কি, যার নিয়ে আমার ঘটনাটা। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের শ্রোতা যারা আছেন এখানে তারা কেউই আপনার সম্পর্কে জানেন না, আমরা নিজেরাও ঠিক মতো জানি না। সুতরাং আপনি যা বলবেন আপনি মনে করেন যে আপনি অপরিচিত, এবং যারা কেউ জানেন না তাদের কাছে আপনি গল্পটা বলছেন। সুতরাং ও বললে হবে না, আপনাকে ডিটেল বলতে হবে কে ছিল বা কি ছিল। সে সাথী যাকে নিয়ে ঘটনাটা। তো দাঁড়িয়ে রয়েছি আমরা, দুষ্টামি চলে বলতেছি যে অনেকগুলা বন্ধু বলতেছে যে দেখ কত সুন্দর মেয়েগুলা। তো আমি তখন বলতেছি হ্যাঁ আমরা এখন স্কুল থেকে বের হয়ে যাবো, তো এই জন্য সুন্দর সুন্দর মেয়েরা আসতেছে। তো দুষ্টামি করে বলতেছি, তখনও কোনো মনে কোনো আগ্রহ ছিল না যে ওর সাথে সম্পর্ক করবো এমন কিছু। ও আবার আমাদের বাড়ির পাশ দিয়ে আসতো, আমি জানতাম না।
পরদিন আমি যখন কোচিং এর জন্য রওনা হই, তখন রাস্তায় এসে দেখি যে ও দিক থেকে আসতেছে। তো ওকে আগে থেকে আমি চিনতাম না। আমার বাড়ি, আমার গ্রামটা পেরিয়ে সে বিদ্যালয়ে আসতো আর কি। এভাবে অনেকদিন যাওয়ার পর আমি একদিন স্কুলে যাই, তো কোচিং হয়নি ওই দিন। তো কোচিং না হওয়ার কারণে আমি আগে চলে আসি। ওই দিন স্কুলে ক্লাস হয়নি। ক্লাস না হওয়ার কারণে সব ছাত্রছাত্রীরা বাড়িতে চলে আসতেছিল। তো ওখানে ছিল আমার এক ফ্রেন্ড, যে সে তার নাম রাকিব। আমি বাজারের মধ্যে আসি, তো ওখানে সে আমাকে দাঁড় করানোর পর বলতেছে যে কোথায় যেতেছ? আমাকে বাড়ির যাবো গা। মানে ও বলতেছে যে দাঁড়াও। আমি কই না, সমস্যা, আমি যাবো। না, দাঁড়াও না। আমি বলতেছি যে কেন? বলতেছে দেখো, কয়েকটা মেয়ে আসবো, ওদের সাথে আমি খুব দুষ্টামি করছি আজকে। কি দুষ্টামি করছো? স্কুলে মিষ্টি নিয়ে ওদের যে ওনার মধ্যে আমরা মিষ্টি খেয়ে হাত মুছছিলাম, ওইভাবে অনেক দুষ্টামি করছিল। ও মেয়েটা বলছিল যে ওর বাবাকে গিয়ে বিচার দিবে আর কি। তো আমরা এখন বলি যে বাবাকে বলে দেবো এইভাবে বলে ওকে ভেঙ্গাই। তো দাঁড়াও, দেখবা নাকি মজা করি। আমাকে ঠিক আছে। তখন ও আসছে, আসার পর যখন মেয়েগুলো আমাদের সাইড দিয়ে যাচ্ছিল, তখন ও বলতেছে যে বাবাকে বিচার দিব। তখন মেয়েটাও হেসে বলে আজকে বাবাকে বিচার দিব। ওরা বাজার পের হয়ে যাওয়ার পর ও আমাকে নিয়ে যায়। আমি যেতে চাইছিলাম না, ও জোর করে নিয়ে যায়। নেওয়ার পর ও অনেক কথাবার্তা বলে। কথাবার্তা বলার মধ্যে যে আমার ওর প্রতি একটা আকর্ষণ এসে গেছে। কার প্রতি? তার প্রতি, সাথীর প্রতি আমার একটা আকর্ষণ হয়ে গেছে। যে তার কথাবার্তা, যে ব্যবহারটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, যার কারণে আমি আকৃষ্ট হয়েছিলাম। আমার মনে একটা আকৃষ্ট সৃষ্টি হয়ে যায়, ওর সাথে আমি সম্পর্ক করব। তখন ওকে আমি বলি নাই, সাথীকে আমি বলি নাই। তো আমার বাগিনাটা যেটা রাকিব, ওকে বলছিলাম যে বাগিনা একটা কথা বলবো। বাগিনা বলতেছে কি? আমি বলতেছি যে ও আবার বলে রাখি যে ও আবার সানগ্লাস ব্যবহার করে। তো আমি ওর নাম তখন জানতাম না, বলছিলাম যে ওই সানগ্লাসওয়ালা মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওর সাথে আমি সম্পর্ক করব। বাগিনাটা বলতেছে যে সত্যি মামা? আমি কই হ্যাঁ সত্যি। ও বললো যে ঠিক আছে, আমি বলবো। আমাকে আচ্ছা চেষ্টা করো। বা আপনার যে যাকে মামা বলছেন, সেও কি আপনার সমবয়সী ছিল? জি, আমার 2 বছরের জুনিয়র। আপনার 2 বছরের জুনিয়র। মামা কেন বলতেন? মামা বলতো এই জন্যই যে আমার যে চাচা, ওর বাবা মানে উকিল বাবা হয়েছে আর কি আমার চাচা, সেই সম্পর্কে আমি। ওকে, আপনি তখন ক্লাস 9 বা 10 পড়েন? কোথায় পড়েন? তখন আমি টেস্ট পরীক্ষা শেষ। আচ্ছা, ক্লাস 10 শেষ পরীক্ষা। ওকে। সে তখন একটা মাদ্রাসা থেকে স্কুলে এসে ক্লাস 9 ভর্তি হয়েছিল আর কি, সাথী। আচ্ছা, তার মানে আপনার জুনিয়র সে আমার 2 বছরের জুনিয়র। 2 বছরের জুনিয়র কি ক্লাসে 2 বছরের জুনিয়র? মানে হ্যাঁ, এটা এক তো তাই, কারণ ক্লাস 10 যখন টেস্ট পরীক্ষা দিচ্ছেন সে ক্লাস 9। আর যেটা বলেন যে একই স্কুলে? হ্যাঁ, একই স্কুলে। আমি যে স্কুল থেকে বের হবো সেই স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল। আপনি সেই স্কুলে এখনো পড়াশোনা করছেন? না, আমি এখন অন্য কলেজ। ওকে, ঠিক আছে। তো বলেন তারপরে কি হলো? তারপর এভাবে আমি ওর সামনে যেতে পারিনি, পড়াশোনা খুব চাপ ছিল। তো আমার সন্ধ্যায় একটু সময় পাইতাম, সন্ধ্যায় তখন ওই বাগিনাদের সাথে আড্ডা দিতাম। আর তখন বলতাম যে বাগিনা কি খবর, হবে কিনা। বাগিনা ওর কি হতো? মানে ওরা দুষ্টুমি করতে করতে ভাই বোন হয়ে গেছিল। ওরা কি একই ক্লাসে পড়তো? না। তাহলে? তখন এক ক্লাস জুনিয়র ছিল সাথী, বাগিনা আছে। বাগিনা 10 ও 9। ওকে, কিন্তু ওদের মধ্যে পারিবারিক কোনো সম্পর্ক ছিল? জি না, পারিবারিক কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আগে থেকেই বন্ধুত্ব ছিল? ওই যে দুষ্টামি করতে করতে তারা ভাই বোনের পরিচয় হয়ে গেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে সেটা কি আপনি যখন চাইলেন তার আগেই হয়েছে নাকি এর ভিতরেই হয়ে গেছে? ওকে, আমার মনে হয় এই জিনিসগুলো কেন জিজ্ঞেস করছি আমাদের শ্রোতাদের, যে ব্যাপারটা পরিষ্কার করবার জন্য। ঠিক আছে, তারপরে কি হলো? তারপর বলতেছি যে আমারটা কি খবর, যে আমার হবে কিনা। বলতেছে যে চেষ্টা করতেছি, বলছি তো একদিন সময় দিছি কোচিং থেকে আগে এসে। তো রাস্তায় যেতেছে, আমিও পিছন পিছন আসি, আমার প্লাস আমার ফ্রেন্ড সার্কেল, ওর বাগিনাটাও আমাদের সাথে আছে আর কি। তখন একটা কসমেটিকের দোকান আসে, মানে ফেরিওয়ালা কেনার জন্য দাঁড় করায়। তো আমরা সাথে ছিলাম। তখন আমরা দুষ্টামি করে বলতাম কসমেটিকের যে লোকটা, ওই লোকটাকে বলছিলাম যে সব তো মেয়েদের জিনিস, আমরা কি কিনবো। পরে কসমেটিক ওরা বলছিল যে জি আপনাদের জন্য আছে। কি আছে? চকলেট আছে। তখন আমি বলে চকলেট কেউ খাওয়ালে যদি খাই আর কি। হ্যাঁ, এভাবে বলছিলাম। তখন মানে জিনিস কিনে কয়েক টাকা বেঁচে গিয়েছিল, যে যা ভাঙতে দিতে পারেনি, তখন ওই চকলেট গুলা আমাদেরকে দিয়েছিল। তো পিছন দিয়ে আর যাইনি, পিছন দিয়ে এইটুকু বলে দিয়েছিলাম আমি যে আমার ভালো লাগে। কাকে ভালো লাগে কি ভালো লাগে কোনো কথা নেই, শুধু বলেছেন আমার ভালো লাগে? না, ওকে বলছি, সাথীকে বলছি যে আমার তোমাকে ভালো লাগে। তখন কিছু বলে নাই, মুখটা একটু গম্ভীর করে চলে যাই। তো চলার পর একদিন রাস্তায় পাইছি আমি স্কুলে যাওয়ার পথে। তো স্কুলের সবাই ওকে একটা মোটামুটি একটা টার্গেটে ছিল, যে দুষ্টামি করবে, সম্পর্ক করবে, এরকম। আমাদের ক্লাসের এক ছেলে লেটার লিখছে যে কাকে জানি দিবে। ওকে,
তো আপনি মনে করছেন সাথীকে সেটা সাথীকে দিবে। আচ্ছা। তখন আমি সাথীকে রাস্তায় দুষ্টামি করে বলছিলাম যে তোমাকে কি কেবল লেটার দিছে, কিরকম চলতেছে প্রেম, দুষ্টামি করে বলছিলাম। তো ও খুব রেগে গিয়েছিল। রেগে যাওয়ার পর আমি একটু ভয় পাইছিলাম, ভয় পাই আমি আমার সাইকেল ছিল, সাইকেল দিয়ে আমি চলে যাই, আর কিছু বলিনি। তো ওই দিন বিকেল বেলা মানে স্কুলতে যাওয়ার পথে আমার বাগিনা যেটা, সেটা সাথীকে জিজ্ঞেস করে যে কি মামু যে বলছিল হবে কিনা। তখন বলছিল যে আজকে যদি ও সাইকেলে না থেকে আমার সামনে থাকতো তাহলে একটা থাপ্পড় দিতাম আমি। কেন যে সে আমাকে এসব কি বললো। এভাবে প্রতিদিনই ওকে আমি পাঠাইতাম, তাগিদ দিতাম যে দেখো কাজটা তাড়াতাড়ি করে দাও, তাহলে মানে আমার শান্তি পাচ্ছে না, আমার শান্তি হচ্ছে না। তখন ও একদিন বলার পর ও বলছে যে আপনি আসেন কেন, যার ইচ্ছা সে আসতে পারেন আমার সামনে। আচ্ছা, ওকে। সাথী বলছিল মামার বাগিনাকে। তখন ওই বাগিনাটা আমাকে কথাটা বলার পর আমি সামনে যাই, সাহস নিয়ে, প্রচন্ড সাহস নিয়ে আমি সামনে যাই। প্রচন্ড সাহস নিয়ে গেলেন, ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কি ছিল, মানে আপনি কি ফিল করতেছিলেন? জি, আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি তো আর কোনো সময় এরকম ভাবে কোনো মেয়ের সামনে যাইনি। সেই থেকে যে বইটা আসছিল মনে, সেই বইটা করছিল। তখন গিয়ে কথাবার্তা বলি, পরে ওর সাথে একজন মেয়ে ছিল, ওই মেয়েটা বলতেছে যে আপনার সাথে প্রেম করবে কে? আমি বললাম কেন? আপনি প্রেমের আগেই তো সবাইকে জানিয়ে দিয়েছেন যে আপনি ওকে ভালোবাসেন। এমন কই সেটাই তো ভালো। সে মুহূর্তে সাথী বলছিল যে ওই মেয়েটাকে চুপ কর। এটুক বলার পর আর কিছু আমার সাথে ওরে অনেক প্রশ্ন করছিলাম, কেমন আছে সেই অনেক কিছু। তো আমাকে কোনো জবাব দেয়নি, রাখছিল, বোঝা গেছিল। তো আমার বিদায় অনুষ্ঠান, স্কুলে বিদায় নেব, বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করছি। আমাদের কার্ড দিয়েছিল স্যারেরা। তো আমি বেশ কিছু, আপনি যে কথাটা বললেন তাকে, যে ও কি তখন আপনাকে কোনো কিছু বলেছিল? না, কোনো কিছু বলেনি। ওকে। তখন বিদায় অনুষ্ঠানে কার্ড নিয়েছি, আমরা স্কুল থেকে আগে এসে পড়ছি, ওকে আমি ক্লাসে দিকে আইছি। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কখন আসবে আমি কার্ড দিব, তাকে দাওয়াত দিব। তো দেরি হচ্ছিল বলে ওদের বাড়ির পাশেই একটা ছেলের সাথে আমি চলাফেরা করতাম, ওকে কার্ড দেওয়ার জন্য আমি ওদের বাড়ির কাছে যাই। তো ওখান থেকে কার্ড দিয়ে আসার সময় আমার এক ফ্রেন্ড ছিল, নাম মামুন, ও সাইকেল দৌড়াচ্ছিল, আমি পিছনে বসে আছিলাম। রাস্তায় একটা মোড় আছে, তো মোড়ে খুব স্পিডে আসতেছে। আমি বলছি তাড়াতাড়ি যাও, ওদিকে ফাঁকা জায়গায় না পারলে কথা বলতে পারবো না। তো খুব স্পিডে আসতেছে। তো ওই মুহূর্তে মোড়টা ঘোরার সাথে সাথে দেখি ও, তো ওই স্পিড থেকেই আমি সাইকেল থেকে লাফ দিয়ে নামে যাই, যার কারণে স্পিডটা আমি থামাতে না পারি, একটু খেয়েছিলাম। পরে যাইনি, পরে যাওয়ার মতো ছিল। ওটা দেখে ওরা খুব ভয় পেয়েছিল, বিশেষ করে ও চিৎকার দেওয়া উঠছিল। ওদের সাথে একটা মেয়ে ছিল, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? অমুক। হ্যাঁ। সে বলতেছে হ্যাঁ নেন আপনাদের চিঠি। পরে ওকে সাথে বলছি যে তোমার দাওয়াত। তো সবাইকে চিঠি দিয়েছি। ওরা দুষ্টামি করে বলছে যে দাওয়াত না দিলে তো হতো, আমরা তো থাকবোই। আমি না, সেটা আমার তরফ থেকে এটা বিশেষ দাওয়াত তোমাদের। তখন দিয়ে আমি বাড়ি চলে আসি। তখন ওকে নাম্বার কিভাবে দিব সে চিন্তা করি, আমার ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা দেওয়ার জন্য একটা সিডির ক্যাসেট তৈরি করি কম্পিউটার দ্বারা, সেখানে আমার ছবি দিয়ে একটা ভিডিও অ্যাড করি, ওখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, সেল নাম্বারটা দিয়ে ওকে আমি ক্যাসেটটা গিফট করি। তো বাড়িতে গিয়ে ক্যাসেটটা দেখছিল, কিন্তু আমাকে ফোন দেয়নি। তো এভাবে যাওয়ার পর দেখতেছি যে আমাদের সম্পর্কটা হচ্ছে না। এক মাস হয়ে গেল। তখন আমি একটা চিন্তা করলাম, আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, সে অন্য বিদ্যালয়ে পড়তো আর কি, তার নামও বাবু, শাকিল নামে হচ্ছে না অনেকে। সাথীর সাথে যে মেয়েটা, সে মেয়েটাকে পছন্দ করতো। ওই মেয়েটা আমরা ঠিক আছে, প্লিজ বলেন। তখন ওই মেয়েটার বাপ দেখে বুঝতাম যে ওকেও, মানে ওই বাবুকেও ওই মেয়েটা পছন্দ করে। তখন আমি মাথায় একটা চিন্তা করলাম যে যদি মানে আমার ফ্রেন্ডের সাথে ওই মেয়েটার সম্পর্ক করাই দেয়, তাহলে আমার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। তখন আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে, আমার নিজের জন্য আমি অন্যকে পাঠাচ্ছি, আর ওর জন্য আমি নিজে দাঁড়িয়ে ওই মেয়েকে আমি ওর কথা বলি, ওর প্রেমের। আপনার ফ্রেন্ড হলো আপনার জন্য করতেছে, আর আপনি আপনার ফ্রেন্ডের জন্য করতেছেন? জি, ওই ফ্রেন্ড না, এটা অন্য ফ্রেন্ড, অন্য আরেকজন ফ্রেন্ড। আমার জন্যই আমার অন্য আরেকজন ফ্রেন্ড করে দিছে, আর আমি আমার অন্য ফ্রেন্ডের জন্য আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে ওর প্রপোজটা আমি আমার দ্বারা করি। তখন ও বলছিল পরে জানাবে, তখন অপেক্ষায় ছিলাম। তখন ফোন নাম্বার দিয়েছিলাম, তো ওই দিন রাত্রে জানাইছিল যে রাজি। তো সেদিন রাত্রে সাথে সাথে আমার প্রথম ফোনে কথা, জিজ্ঞেস করছে কেমন আছি, কি করতেছি। তো তখন কোনো খারাপ ব্যাপার, কোনো রাগ ছিল এরকম কোনো কিছু বোঝা যায়নি। সেদিন আমার প্রথম কথা তার সাথে। তার কিছুদিন পরেই 8 তারিখ
কত মাসের 8 তারিখ? আর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2010 সালে। হ্যাঁ। তখন সে ফোন দেয় দুপুরের দিকে, ফোন দিয়ে চিৎকার শুরু করেছে যে আপনাকে আমি এরকম মনে করিনি, আপনি কেন এমন করলেন, আপনাকে কি বলতে হবে বলেন, আমাকে কি হয়েছে, এরকম করতেছে না, কাঁদতেছে কেন। পরে বলতেছে যে কিভাবে পারলেন আপনি এরকম কথাটা বলতেন। তখন এরকম কান্দার পর ও শেষ পর্যন্ত এটা বলছিল যে কি বলতে হবে আপনাকে বলেন, আমি বলবো কি করতে হবে আপনার জন্য। আমাকে কিছুই না, আমি শুধু তোমাকে প্রস্তাব দিছি, তুমি এটা বলে দাও। তখন তাতে আমি খুশি। বলে কি বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সে কথাটা সেদিন বলছিল। তার আগে সে কান্নাকাটি করেছে? হ্যাঁ কান্নাকাটি আপনার সাথে ফোনে কেন করেছে? ওকে বলছিলাম যে ও আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে, এরকম একটা কথা আমি বলছিলাম। এরকম একটা কথা ওকে বলেছিলেন নাকি আপনি ছড়িয়েছিলেন? না সরিয়েছিলাম না, বলতে কে জিজ্ঞেস করেছিলাম, আর কাউকে না। আমার যেটা মনে হয় যে ব্যাপারটা এরকম ছিল যে ওই একটা কথা আছে না যে মুখ ফাটে তো মুখ ফাটে না, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কথা ভিতরে ঠিকই আছে ওর জন্য, যেটা ছিল সাথীর, যে ওকে লাভ করেছে অনেক আগে থেকে কিন্তু সে প্রকাশ করতে পারছে না। আর ও যেটা করেছে লাস্ট পর্যন্ত বিভিন্ন ভাবে চেষ্টা করে গিয়ে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কাটা এরকম যে তুমি তো আমাকে লাভ করো না, তুমি লাভ করো অন্য কাউকে। তখন ব্যাপারটা সাপে বড় হয়ে গিয়েছে আর কি, হিতে বিপরীত কান্নাকাটি করে আপনাকে বললো যে না আপনাকেই লাভ করে। জি। তো আপনি তো পেয়ে গেলেন। তারপর এদিন কথা বললাম মোটামুটি কয়েক মিনিট। কথা বলার পর সম্পর্ক হয়ে যায়। তো আমার ইচ্ছা ছিল যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন, ওই দিন আমাদের প্রেমের জন্মদিনটা শুরু করব। হ্যাঁ তার হলো না, ও আগে বলে দিয়েছে। তা আমি ভাবছিলাম যে ওই দিন কথা পেয়েছে, ভাবছিলাম যে যা বলবার 14 তারিখ আমি বলবো। তখন ও তো ওই দিনে বলে, তাই ওই দিন থেকেই প্রেমের জন্মদিনটা ধরে নেয় আর কি। আমাদের 10 ফেব্রুয়ারি না 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি জি। তো পরদিন সকালে দেখা করি, কিন্তু রাস্তায় কি লজ্জা পাই, কথা বলে নাই আমার সাথে। আমার যে ফ্রেন্ড বাবু, ওকে দিয়ে সাথীর এক ফ্রেন্ডের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছিলাম। ওরাদের সাথে রাস্তায় দেখা, আমার ফ্রেন্ডের সাথে সাথীরার, তখন আমাকে একটা চিঠি দিয়ে দেয় ওই ফ্রেন্ডের মাধ্যমে। ওই দিন 10 ফেব্রুয়ারি ছিল, সেদিন আমাকে সে প্রথম চিঠি দেয়। চিঠিটা কি আপনার কাছে এখনো আছে? এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই। চিঠির ব্যাপারটা তো আপনি জানেন কি লিখেছিল। আমি একটু শ্রোতাদেরকে এই জায়গাটা একটু অ্যাড্রেস করতে চাই। আজকে আমরা একজন কিশোরের জীবনের গল্প শুনছি। কিশোর বলতে গেলে ওর বয়স খুব বেশি হলে 18 বছর, এবং আমার সামনে যে বসে আছে ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন, ওর ফেসটা দেখলে, যে ও একদম ফেসের দিক থেকেও কিশোর, ওর কথাবার্তাও কিশোর, কিন্তু ওর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, একজন বয়প্রাপ্ত মানুষ, একজন বয়স্ক মানুষ, তার জীবনেও এত বড় বড় ঘটনা ঘটে না। আমরা হ্যালো 8920 শ্রোতাদেরকে সবসময় বলে থাকি, জীবনের গল্প কোন জায়গাটায় কিভাবে মোড় নিবে আপনি আগে থেকে কোনোভাবেই আজ করতে পারবেন না। আমি সবাইকে বলছি ধৈর্য ধরে গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ জীবনের গল্পের প্রত্যেকটা গল্পই আপনাকে কিছু না কিছু দেবে। আজকে বাবু আছে আমাদের সাথে, বাবু তার জীবনের গল্প বলছে, এবং ইটস আ ফুল অফ লাভ, শুরু থেকে শেষ পর্যন্ত লাভ। কিন্তু এই লাভটা আজকে অনেককেই অনেক কিছু শেখাবে। ও যখন ক্লাস 10-এ পড়তো তখন একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে, এবং সেটা কিভাবে আগাচ্ছে আমার মনে হয় যে ওর মধ্য দিয়ে আমরা নিজেদেরকে অনেকেই খুঁজবো, কারণ ওই সময়টা আসলে ভালো লাগাটা তৈরি হয়। ও যেটা বলছে যে বুক কাঁপছে, কথা বলতে পারছি না, লজ্জা লাগছে, তারপরেও সারাদিন শুধু মাথার মধ্যেও এই বিষয়গুলো, আমার মনে হয় সবাই যদি নিজেকে উপলব্ধি করার চেষ্টা করি, কিশোর বয়সে আমাদের প্রত্যেকেরই কারো না কারো এরকম ব্যাপার ছিল। যেটা বলছিলেন যে আপনি চিঠির মধ্যে কি ছিল, আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে ওই সময়টা কি লিখেছিল। সম্পূর্ণটা তো মনে নেই, যেটুকু বলছিলাম তখন বসন্তকাল ছিল, তো বসন্তকালের কিছু কথা দিয়ে লিখছিল, আর বলছিল যে সারা জীবনের জন্য আমাকে পেতে চাই। ওকে, কবিতা ছন্দ কিছু ছিল? ছন্দ আর ওই নাম কি থাকে, মানে চিঠির শেষে কি নাম লিখেছিল? নাম দেয়নি, শুধু এস দিয়েছিল। দিয়েছিল। খুবই কমন একটা ব্যাপার, এবং বাঙালিদের মধ্যে ব্যাপারটা আছে, প্রথম যখন প্রেমে পড়ে কিশোর বয়সে কখনো নাম লিখবে না, প্রথম নাম যদি চিঠিটা অন্যের হাতে চলে যায়, তাই না? জি। ওকে, তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো। তো প্রথম পরীক্ষার দিন আমি ওকে বলছিলাম যে তোমার ফোন না পেয়ে আমি বাড়ি থেকে বের হবো না। তো খুব বুড়ে, ও ফোন দিতে পারতো না, সাধারণত ফোন ধরতে পারতো না, ওর কাছে তখন ফোন ছিল না। তো খুব বুড়ে অনেক কষ্ট করে সে আমাকে ফোন দিয়েছিল, চুরি করে লুকিয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে। তখন আমি ওকে বলেই বাড়ি থেকে বের হয়েছিলাম 11 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি কি আপনার এসএসসি পরীক্ষা, তাই তো? হ্যাঁ, এসএসসি পরীক্ষাটা। আচ্ছা, আপনার সাথে দেখা করে পরীক্ষার হলে যেতে চেয়েছিলেন? হ্যাঁ, দেখা না, কথা বলে, দেখাতে হবে না তো, সকালে কথা বলে। তো ওই দিন কথা বললাম, পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি করে এসে আমি তাকে দেখি রাস্তায়। সেদিন আগের ঘটনাটা যেটা করছিল, যে আমি প্রথম পরীক্ষা দেবো, বাংলা পরীক্ষা ছিল, বাংলা প্রথম পত্র। আমি আগে সিনেমায় দেখতাম যে পড়তে গেলে নাকি বইয়ের পৃষ্ঠায় মেয়ের ছবি আসে, আমি এগুলা কাল্পনিক ভাবতাম যে যা সম্ভব না। আসলে সেদিন আমি বুঝতে পারছি যা সম্ভব। আমি পড়ার জন্য আমি বইটা মেলাই, তো বইটা ওপেন করার পর আমি শুধু তার ছবি দেখি, কোনো লেখা দেখতে পারিনি বইয়ে। ওই দিন রাত্রে আমি কোনো পড়তে পারিনি।
না পড়ে পরীক্ষা দিয়েছিলাম ওই দিন রাত্রে। পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছিল। ওকে। এরপরে যে পরীক্ষাটা ছিল 14 ফেব্রুয়ারি, বাংলা দ্বিতীয় পত্র। তো সেদিন ওকে বললাম যে এখন তো কথা বললাম, তুমি তো সবসময় আমাকে ফোন দিতে পারো না। বলছিল যে প্রতিদিন ফোন দিতে পারবো না, যখন পারবে সুযোগ পাবে তখন দিবে। তখন 14 ফেব্রুয়ারি দিন বিশ্ব ভালোবাসা দিবসে সবাই চায় যে তার ভালোবাসার মানুষটার প্রতি সেদিন কথা হলো, এক সময় দেখ। তো আমি তো সাকে সময় দিতে পারছিলাম না, সেদিন আমার পরীক্ষা ছিল, যার কারণে সময় দিতে পারিনি। আর ওকে বলছিলাম যে 14 ফেব্রুয়ারি কমপক্ষে আমি চাই তোমার সাথে কথা বলে আমি বেরোতে। সেদিন কথা আমাকে ফোন দিবেই সকালে, না দিলে আমি কিন্তু পরীক্ষা দিতে যাব না, এরকম বলেছিল। হ্যাঁ, ওকে এই কথাটা বলছিলাম, যার কারণে ও খুব ভোরে আমাকে ফোন দিয়েছিল ফজরের নামাজ পড়ে। ফোন দিয়ে আমরা সেই বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসাটা একটু বিনিময় করলে। হ্যাঁ, বিনিময় করে আমি পরীক্ষা দিতে যাই। পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার পর আমি ওর জন্য গিফট কিনি। কি কিনেছিলেন? একটা ডায়েরি, একটা পেন আর একটা ফুলের স্টিক, গোলাপ ফুলের স্টিক। ওকে। তখন খুব চাল করে এসে দেরি করিনি যে তাকে স্কুল ছুটি হতে হতে এসে ধরতে হবে, এগুলো দিতে হবে। তখন এসে রাস্তায় আমি তাকে দিই, তাকে গিফট করি। নিয়ে লুকিয়ে রাখতে হবে, মানে নিয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলার একটা ব্যাপার ছিল না? হ্যাঁ, লুকিয়ে নিয়ে আপনি এগুলো বলেন, এগুলো ভিজুয়ালাইজ করেন, কারণ এগুলো প্রত্যেকের জীবনেই হয়। হ্যাঁ, মানে আপনার যে বয়সটা দুরু দুরু বুক, ভয় ভয় কাঁপছে, সবকিছু দিলেন, একটা গিফট মানে কাচুমাচু করে নিল, নেওয়ার পরে লুকিয়ে রাখলো। আপনি এগুলো পরিষ্কার করেন? লুকিয়ে লুকিয়ে ডায়েরিটা লুকিয়ে রাখতো, ডায়েরির মধ্যে আমার কথাগুলো লিখতো। আর আমার কলমটা শুধু ওই ডায়েরির মধ্যে লিখতো, ওই কলম দিয়ে আর কোনো কিছু লিখতো না। ফুলের যে স্টিকটা, সেটা গোপন রাখার জন্য স্টিক থেকে শুধু ফুলটা ছিঁড়ে বইয়ের ভিতরে রেখে দিয়েছিল। ওকে। ওই দিন কথাবার্তা হলো, তারপর সম্পর্ক বেশ ভালোই, প্রায় প্রতিদিন কথাবার্তা হচ্ছে। তো আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটা আগে বলছিলাম যে আমার প্রেমের আগেই ঘটনাটা সবাই জানতো, জানাজানি হয়েছিল। আপনাদের পরিবারে জানতো না ব্যাপারটা? হ্যাঁ, আমার পরিবারে জানতো। পরিবারের সবচেয়ে আপনার কাছে কে ছিল? আমার আম্মু। আপনার আম্মু জানতো ব্যাপারটা? জি, আমার আম্মু জানতো। কি বলতো মা? মা বলছিল যে লোকদের কাছে এগুলো কি শুনি, এগুলো বাদ দে, এগুলো থেকে দূরে সরে আয়। আর ওর পরিবারে কেউ জানতো? তখন আর কেউ জানতো বলে আমি জানতাম না। আপনাকে এই সময়টাতে কেউ শাসিয়েছে, কেউ হুমকি ধামকি দিয়েছে? হ্যাঁ, এই সময়টা বলতে মানুষ বলতো যে যেখানে গেছো, মানে আমি ওর বাবাকে আগে চিনতাম না, তা যেখানে গেছো তো কেউ তো সাহস পায় না ওখানে যাইতে, তা তুমি সাহস পেয়েছো, তুমি ওখানে যাইতে, আসলে তুমি একটা বাঘের বাচ্চা, অনেকে বলতো। সাহস দিত? হ্যাঁ, সাহস দিত যে তুমি পারবা। তো আর এমনিতেই বাবা কখনো বকাটকা দিতেন না এসব করার জন্য? না, আসলে আব্বু আমাকে কোনোদিন বকেনি? আমার সামনে বকেনি, আমার আড়ালে বকতো, কারণ আমাকে খুব আদর করতো। তো হ্যাঁ, যেটা বলছিলেন যে এসএসসি পরীক্ষার পরের। হ্যাঁ, এসএসসি পরীক্ষা শেষ, তো এভাবে জানাজানি হয়। জানাজানি হওয়ার পর জানাজানি হলো কিভাবে? ওর পিছনে আমি যাইতাম, রাস্তায় দেখা করতাম প্রতিদিন। সেই স্কুলে যাওয়ার পথে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তাকে দেখার জন্য। এইসব এই যে দাঁড়িয়ে থাকার ঘটনাগুলো লোকজন দেখতো, সেভাবে জানাজানি হয়েছিল আর কি। তো আমার আব্বুর কানে আসার পর আব্বু আমাকে আর বাড়িতে রাখবে না, তো আমাকে ঢাকা পাঠিয়ে দেবে আমার বোনের কাছে, আপুর কাছে দিয়ে দিবে, শুধু এই ঘটনাটা মানে নীরব থাকার জন্য। যেদিন আমি চলে আসবো সেই দিনটা ছিল 17 মার্চ 2010 সালে। এর আগের দিন বলছি যে আমি তো ঢাকা চলে যাব, আব্বু মা জানছে, তা আমাকে বাড়িতে রাখবে না। তখন ও বলছে ঠিক আছে তাহলে যাও, তুমি যেটা ভালো মনে করো সেটাই, তো কালকে আমার সাথে দেখা করো। তখন ওর মনটা অনেক একটু খারাপ ছিল, তখন আমাকে বুঝতে দেয়নি। তো ওই দিন বলছে ফোন করে আসবে, বাড়ি থেকে বের হবে, একটা জায়গা ছিল, বলছিল ওই স্কুলটার এখানে থাকার জন্য। ঘুম থেকে উঠি আমি ওখানে জায়গা, একদম ভোরে। হ্যাঁ, ঘুম থেকে উঠেই সকালে জায়গা, তো ও আসে 11টার দিকে। এ পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম, এক পর্যায়ে ভাবছিলাম যে ও আসবেই না। তখন দেখতেছি যে সে আসতেছে। তো আসার পর ওর বান্ধবী, ওই দিন ওর স্কুলের যে একটা বান্ধবী ছিল, ও ওদের বাড়িতে ছিল, সাথীদের বাড়িতে ছিল, তো বান্ধবীকে নিয়ে আসছে। আসার পর ওর বান্ধবী আমার কাছে রেখে ও একটু দূরে সরে যায়, কথা বলার সুযোগ করে দেয়। ঠিক তখন মানে কথা বলতে বলতে ও একসময় কেঁদে ফেলে যে আমাকে ছাড়া থাকতে পারবে না, কতদিন থাকবো, যেখানে প্রতিদিন আমরা দেখা করি, না দেখে স্কুলে যাই না, আমরা ঘুম থেকে উঠে দেখা করতে হয়, কিভাবে থাকবো ঢাকা গেলে বলে কান্নাকাটি শুরু করলো। তো আমি তাকে থামাতে পারতেছিলাম না কোনো অবস্থায়, আমি নিজেও কেঁদে দিয়েছিলাম। তখন ওর বান্ধবীর সাথে নাকি ওই দিন বলে আসছে যে আমাকে কিস করবে ওই দিন, ফার্স্ট কিস। তো সত্যিই ও প্রথম আমাকে কিস করে, সেটা মানে প্রথম পরশ ওর থেকে পাওয়া, আমার প্রথম ছোঁয়া ওর থেকে পাওয়া। কতদিন পরে এটা প্রেমের, মানে আপনার কথা বলার কমিটমেন্ট হওয়ার? কথা বলার 1 মাস পর।
1 মাস পর জি 1 মাস পর আমি ঢাকা চলে আসি। প্রথম ওই আপনাকে করেছিল নাকি আপনিও ও করেছিলেন? করেছিল। উল্লাল্লাহ। ওকে, তারপর? তারপর আমিও করেছিলাম, কিন্তু ভয়ে ভয়ে। ওকে, ঠিক আছে, নির্ভয় বলুন। জি, তখন ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর ও আমার সাথে কথা বলতো, প্রতিদিনই কথা বলতো। তো যেদিন আমি চলে আসি সেদিন গাজীপুরে আসার পর ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলো। আপনি গাজীপুরে চলে আসলেন কেন? গাজীপুরে মানে আপনার গাড়ি দিয়ে যখন গাজীপুর আসছিলাম ঢাকা আসার পথে, ওকে, তখন আমাকে ফোন দেয় যে তুমি কোথায় গেছো, ভালোভাবে গেছো কিনা। হ্যাঁ, ও কানাকাটি শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করছি কিনা, সে বললো যে খাইনি। তখন আমি বললাম যে এখন খাইতে তো হবে, না খেলে আর কিছু হবে। আমি বুঝালাম, বোঝানোর পর বলছে খাবে, যতক্ষণ আমি না পৌঁছাই ততক্ষণ খাবে না, শুধু এইটুকুই বলছিল। তো আমি পৌঁছাই, আমিও খাবো, ও খাবে। তো পৌঁছানোর পর সাথে সাথে ও আমাকে ফোন দিয়েছিল, ঠিক একবারে টাইমটা মেসিং হয়ে গেছিল। আমি পৌঁছলাম, ও ফোন দিল। তো আমি বলছি যে আমি পড়ছি, এখন খাবো, তুমিও খাও। পরে ও খাইছে, আমিও খেলাম। আপনি কি গাজীপুরেই আসলেন নাকি? না, আমি আসলে আসছিলাম। আসলে আপনি কোথায় থাকার জন্য আসলেন? আসলে জামগড়া, আমার বোনের বাসায়। বোনের বাসায়, ওকে। তখন এভাবে ঢাকা আসার পর আমাকে কম্পিউটার ট্রেনিং এর জন্য ভর্তি করার জন্য, তা আমার নিয়ত হচ্ছে আমি থাকবো না ঢাকা, আমি ওকে না দেখে থাকতে পারবো না। তো কোচিং সেন্টার নিয়ে যাই, কিন্তু আমি যেতে চাই না, আমি ভর্তি হবো না। কে নিয়ে যায়? আমার বোন। আমার বোন। আপনার বোন এখানে কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। ওকে, নিয়ে যাই, কিন্তু আমি ভর্তি হই না। তো এভাবে না ভর্তি আমার ওখানে সময় কাটে। এই প্রথম আমার জীবনে ফার্স্ট আমার মা বাবাকে ছেড়ে আমি কোথায় রয়েছি। একই সাথে আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে? প্রিয় মানুষটাকে মিস করেছি অনেক। ওই 36 দিন ছিলাম। 36 দিন কেমন ছিল? মানে শুধু দেখা তো করতে পারতাম না, কিন্তু যখন যেই টাইমটা আমি ওর সাথে দেখা করতাম, সেই টাইমটা আমার প্রচন্ড খারাপ লাগতো। আর শুধু ওর ফোনে অপেক্ষায় থাকতাম, সারাদিন মোবাইলটা হাতে নিয়ে থাকতাম, কখন ফোন দিবে ও। আর যখন ফোন দিত তখন খুব আনন্দ লাগতো। না দেখে ওর যে অনুভূতিটা, দুজনে অনুভূতি প্রকাশ করলাম। তো আমি আর থাকতে পারলাম না। 36 দিন পর ঠিকঠাকই আমি চলে গেলাম বাড়িতে। চলে যাওয়ার পর দিনে আমি তাকে রাস্তায় দেখি, ও খুব খুশি হয়েছিল সেদিন আমাকে দেখে। সেদিন আর কথা বলতে পারিনি, রাস্তায় অনেক লোক ছিল। বাড়িতে গিয়ে বাসে গিয়ে আমাকে ফোন দিয়েছিল, তখন কথা বলছিলাম। তো ওইভাবে কথা বলতে বলতে সামনে আমার বার্থডে আসে, বার্থডে চলে আসে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি 36 দিন ওখানে থাকলেন, কিছু শিখলেন না, কিছু করলেন না, আপনার বাবা তো জানতো যে আপনাকে ওখানে কেন রাখতেছে। তারপরে আপনি যখন ফিরে আসতে চাইলেন, আপনার পরিবার রাজি হলো কেন? তখন তো মানে আমার রেজাল্টের সময় কাছে ফেলাইছে, তখন বাইরে যেতে হবে। ও, তার মানে আপনি পার্মানেন্টলি ফিরে আসেন না, আপনি এমনিতেই আসলেন যে বাড়ি যাবো? হ্যাঁ, তখন ভাবছে যে আমাদের রিলেশনটা বুঝি শেষ হয়ে গেছে। হ্যাঁ, থেমে গেছে। তখন এলাকাটা একটু নীরব ছিল, আমাদের নিয়ে খুব আলোচনা হচ্ছিল, যার জন্য আমাকে আব্বু পাঠিয়ে দিয়েছিল। তো এলাকা নীরব হওয়ার পর আমি চলে যাই। তো সামনে আমার বার্থডে আসে, বার্থডে আসার পর আমাকে বার্থডে উইশ করে। তো ওই দিনটা ভালো ছিল, ওর সাথে দেখা করি, সারাদিন কথা বলি ফোনে, প্রায় প্রতিদিনই কথা বলতাম ওর সাথে। তখন থেকে আস্তে আস্তে যখন সামনের দিন এগিয়ে যাচ্ছিল, আর ওর সাথে মানে কথাবার্তা, রিলেশনশিপটা অনেক গভীর হচ্ছিল, এমন সময় একটা দুর্ঘটনা ঘটে আমাদের জনের দিকে। এক্সাক্ট টাইমটা আমাদের আসলে দরকার নাই, আপনি বলছিলেন যে আপনার জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা সেই সময় ঘটে, তাই তো? হ্যাঁ, সেই সময় ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা আমরা জানবো, তবে ওটা জুনের দিকে 2010 সাল। 2010 সালের জুনের সময় এই দুর্ঘটনার কথাটা আপনি বলছেন। ওকে, সবাই জানাজানি হয়েছিল, আগে বলছিলাম ঘটনাটা। ওর আব্বু জানছিল, ওর আব্বু ওর ভাই ঢাকা থাকতো তখন। ঢাকা থেকে বাড়িতে গিয়ে ওই বিদ্যালয়ের, আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করতাম, ও বিদ্যালয়ের সাথে ওর কিছু চেনা ছেলে ছিল, ওদের সাথে আলাপ করে যে আমার বোন এরকম একটা ছেলে ডিস্টার্ব করে, তোরা একটু দেখিস। ওদেরকে বলে যায় যে পারলে হাত পা ভেঙে দিবি। কে বলে? সাথীর ভাই বলছিল ওই ছেলেদেরকে। তো ওই দিন 17 তারিখ ছিল, যেটা মনে আছে আর কি। যখন রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিলাম স্কুলে, ওর সাথে যাকে বলে গেছিল সাথীর ভাই, ওই ছেলেটা ওই দিন দেখে ফেলে যে আমি ওর সাথে কথা বলতেছি। দেখে ফেলার পর ওই ছেলেটা ফোন করে অনেকগুলো ছেলে পেলে নিয়ে আমাকে আটকে দিবে, মারধর করবে। তো ওই মুহূর্তে আমার এক ফ্রেন্ড কথাটা জানতে পারে, সুমন। ও আমাকে নিয়ে আসার পর ওই ছেলেটা আমাকে আর আটকাতে পারেনি, ও আমার বন্ধুর কারণে। তখন ওই দিন বিকালে যেটা ঘটলো, বিকালে ওই ছেলেটা আমার ফোন নাম্বার কালেকশন করে আমাকে ফোন দিয়ে বাজারে নেওয়ার পর আমার সাথে আলাদাভাবে কথা বলার পর ও বললো যে দেখো, তুমি যা করতেছো ভুল করতেছো, এখান থেকে সরে যাও। ভাইয়ের লাগানো মানুষ, হ্যাঁ, যেটা তুমি এখান থেকে সরে যাও, তোমার বেটার হবে, আর নয়তো তোমার ক্ষতি হবে। তো অনেক বোঝানোর পর আমার আব্বুকে চিনতো, অনেক মানুষ আমার আব্বুর নাম বলে চিনে। তোমার আব্বু অনেক ভালো, আমার খুব পরিচিত। তো আমি চাই না তোমার আব্বু যে ভালো মানুষ, তো তোমার কোনো হোক।
মানে এটা ছেড়ে দাও, ওর সাথে রিলেশনশিপটা বন্ধ করে দাও। ওকে, এই কথাটা বোঝাচ্ছিল। তখন ওই মুহূর্তের সাথে আমাকে ফোন দিয়েছিল, মোবাইলটা ও আমার হাত থেকে নিয়ে যায় ওই ছেলেটা। নেওয়ার পর বলে কে, আমি কই যে সাথী। তখন বলে কথা বলো, তখন কথা বলি, বললে কথা বলার পর যখন ও বুঝতে পারলো যে সম্পর্কটা আমাদের দুজনেরই আছে, সে আরেকটু রাগান্বিত হয়। সে অনেক কিছু থ্রেট দেয়, যেটা যে যদি আরেকদিন আর কোনোদিন রাস্তায় দেখে তাহলে আমাকে মারবে, হাসপাতালে পাঠিয়ে দিবে, কোনোদিন ওকে পাবো না। আসলে আমার যে ফ্যামিলি, আমার সে ক্ষমতা ওদের একটু বেশি, তো ওদের সাথে আমার পারা কোনোভাবেই সম্ভব না। তো আমি ওর কথাগুলি শুনে, ওর ভাই যা বলছিল তা শুনে আমি এক পর্যায়ে কেঁদে দিই যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না, আমি এটা পারবোই না। তখন ও আমার কান্না দেখে ও একটু নার্ভাস হয়ে যায়, ওই ছেলেটা। তখন ও বোঝায়, আচ্ছা তুমি কি ওকে সত্যি ভালোবাসো? আমি বলি জি, আমি সত্যি ভালোবাসি। তখন ছেলেটা বলে যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, তুমি যদি সত্যি ভালোবাসা থাকো তাহলে আমি তোমার সাথে আছি, তবে রাস্তাঘাটে কথা বলতে পারবে না। লেখাপড়া শেষ করো, ওকে তার এখন বিয়ে দিবে না, তোমাকেও করাবে না। তুমি লেখাপড়া শেষ করো, লেখাপড়া শেষ করার পর ওর ভাইয়ের সাথে আলাপ করে তোমার সাথে দেওয়ার চেষ্টা করবো। কথার পেছে শেষ পর্যন্ত ও বলেছিল যে তোমাকে আমি এনে দিবই যে কোনো বিনিময়ে, আমি কথা দিচ্ছি। তুমি ওর সাথে দেখা করতে পারবে না, কথা হতে পারবে না, শুধু 5 দিন সময় দিলাম, এই 5 দিন তোমরা দেখা করো, কথা বলো, ফ্রি। এরপর পারবা না একদিনও। তো আমরা যে 5 দিনের সময় ছিল, 5 দিনে ওকে আমি ওই দিন ঘটনাটা বলি। তো ও খুব রাগ ছিল ঘটনাটা শুনে। ও আমাকে বলছিল যে ওই ছেলের সাথে কথা বলবে, আমি না করি। 5 দিনের শেষ দিন যেটা ঘটছিল, ওই দিন শেষ দেখা আর তো হবে না, রাস্তায় যেতে পারবো না। তো ওই দিন স্কুলে যাই, স্কুলে যেয়ে স্কুল থেকে চলে আসে ওর বান্ধবীর বাড়িতে। আমাকে ফোন দেয় যে আমি এখানে আসছি, তুমি আসো। সে আমাকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে দিয়েছিল যে আমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি কিভাবে থাকবে। 5 বছর সময় দিয়েছিল ছেলে, সে 5 বছর কিভাবে থাকবো আমরা। এইসব কথা শুনে আমি আমার স্থির রাখতে পারি না, আমিও কেঁদে দিয়েছিলাম। বুকের সাথে আমার বুকটা মিলানোর পর আমার যে অনুভূতিটা হয়েছিল, ওর অনুভূতিটা সেটাই হয়েছিল, যে দুজনের বুকটা যখন একসাথে হয়েছিল তখন মনে হয়েছিল যে আমাদের কোনো কষ্ট নেই। তখন ওই দিন শেষ দেখা করি, কথা বলি। কথা বলতে বলতে বুঝতে পারলাম যে এই দিনের ঘটনাটা যে আমাদেরকে আরো একটু আকৃষ্ট করেছে, যে আমরা বাঁচতেই পারবো না কথা না বললে, দেখা না করে। এটাই হয় সাধারণত প্রেমের ক্ষেত্রে, বোধহয় এটাই হয়। যখন কোনো বাধা আসে, দুজন যদি দুজনকে চান, দুজন যদি দুজনকে ভালোবাসেন, সেক্ষেত্রে মনে হয় যেটা যে আরো বেশি শক্ত হয়, জমাট হয় সেই সম্পর্কটা। যেটা হলো ওদের ক্ষেত্রে, দুজন কিশোর কিশোরী প্রেম করছেন এবং সেই মুহূর্তে বাধাটা ওদের জন্য আরো বেশি, মানে আরো দুজনকে ফিল করার ব্যাপারটা বুঝিয়ে দিল। ওকে, তারপরে কি হলো? 5 দিন পেরিয়ে যাওয়ার পর ওই ছেলেটা আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, গিয়ে বলে যে তোমরা কি আরো সম্পর্ক করতে চাও? আমি কই জি না, আপনাকে কথা দিয়েছি আর রাখবো না। আসলে মনে মনে তো ছিল যে আমরা চুপে চুপে আমরা যোগাযোগ করবো। আমি নতুন একটা সিম নিয়েছিলাম শুধু গোপন ভাবে ওর সাথে যোগাযোগ করার জন্য। তো গোপন ভাবে বেশ কয়েকদিন যোগাযোগ করছিলাম। তো ও পরের দিন ও আমাকে জিজ্ঞেস করছে কি সে ফোন দেয়? আমি বললাম জি না, সে দেয় না। তা হঠাৎ করে একদিন ও ফোন দিতে গিয়ে ও দাওয়াত খাই বলাই যে আমার সাথে কথা বলতেছে। দাওয়াত মানে বুঝলাম না। মানে ধরা খান। আচ্ছা, মানে ধরা খেয়ে যান, মানে বুঝতে পারে যে কথা বলতেছে। ওকে, বলছিল যে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করবে। আমি তখন নরসিংদীতে যাই কলেজে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হয়েছিলাম অলরেডি, হোস্টেলতে জায়গা পাই নাই, আমি বাসা খুঁজতেছি, আব্বু আমাকে বাড়িতে রাখবে না। এর 2 দিন পরেই যা ঘটলো, ও আর স্কুলে আসে না, আমি গোপনে তাকে দেখতাম। 2 দিন পরে ওর এক দুলাভাই আছে দূর সম্পর্কে, ওর নাম্বারটা দিয়ে আমার সাথে কথা বলতো, নাম্বারটা আমার মোবাইলে সেভ করা ছিল। তো ফোন দেয়, হঠাৎ করে ফোন দেওয়ার পর আমি রাত্রে পড়তে বসি, তো আমার আম্মু আমার সাথে ছিল। তো ফোন দেওয়ার পর ও দুলাভাই বলতেছে যে হ্যালো কে বাবু? আমি বলি হ্যাঁ। বলে ও দুলাভাই বলতেছে আমি রেদওয়ান। আমি হ্যাঁ চিনি, বলেন কি বলবেন। তুমি নাকি সাথে সাথে যোগাযোগ করো, ওর কথা নাকি তোমার মোবাইলে রেকর্ড করা, তুমি নাকি ওকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। তখন আমি বললাম যে না, ওর সাথে আমি যোগাযোগ করি না, আর আমার যে মোবাইলটা তখন ছিল 1200 মোবাইল, 1209 কালার সেট। তখন আমি বলছি যে আমার কাছে তো এই সেটটা দিয়ে তো রেকর্ড হয় না, আমি রেকর্ড করবো কিভাবে। তখন ওদুল্লাহ ভাই বলে যে না, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আর তুমি নাকি ওকে নিয়ে বাড়ি থেকে চলে যাবা, বিয়ে করবা গোপনে। আমি বললাম অসম্ভব, বুঝতেছি যে কোনো ভেজাল হয়েছে। তখন বললাম যে অসম্ভব, ওর মতো মেয়েকে নিয়ে আমি
মা বাপ ছেড়ে, পাশাপাশি আমার মা ছিল সেজন্য বললাম যে ওর মতো মেয়ের জন্য আমি বাড়ি ছেড়ে মা বাপ ছেড়ে চলে যাব, সেটা ভাবলেন কিভাবে। পরে জানতে পারলাম যেটা, যে ওই দিন লাউড স্পিকার দেওয়া ছিল, তা ওর ফ্যামিলির সবাই ছিল এবং ওই ফোনে আপনি যা বলেছেন সবাই শুনছে, এবং ওকে ওই দিন ওর আব্বু খুব মারধর করছিল। আমি পরে জানতে পারি ওর আব্বু ওকে এই যে স্কুলে লেখাপড়া করার জন্য আনছিল সেই স্কুল থেকে নিয়ে গেছে, আর কোনোদিন ওর সাথে কথা বলতে পারেনি। সে তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি। তার 2 দিন পর ওর এক বান্ধবী বিউটি নাম, তার কাছে একটা চিঠি দিয়েছিল। সেই চিঠি পরে আমি পরে জানতে পারছিলাম সকল কিছু, যে আর কোনোদিন বোধ আর দেখা হবে না, এরকম অনেক কিছু লিখছিল, যে পারলে ভুলে যাইতাম, আর আমাকে সে ভালোবাসবে, সারা জীবন ভালোবেসে যাবে, এইসব কষ্টগুলো লিখছিল। আর কোনোদিন স্কুলে আসবে না, দেখা হবে না। ওই চিঠি পড়ার পর ওকে খুব দেখতে ইচ্ছে করছিল, খুব। আর ওই চিঠির মধ্যে যে মারধরের কথাটা লিখছিল তা শুনে আমি অনেক কাঁদছিলাম ওই দিন। তো আমি তখন নরসিংদীতে থাকি, ওর সাথে আর যোগাযোগ নেই দীর্ঘ 1 মাস। তারপর হঠাৎ করে একদিন সে আমাকে ফোন দেয়। আমি ভাবছি যে আমার জন্য সে মার খাইছে, আমি আর ওর সাথে কোনোদিন কথা বলবো, আমি তাকে ভালোবেসে যাবো, আর আমি চাই না আমার জন্য আরো কষ্ট পাকো। ওর কণ্ঠটা শোনার জন্য আমি ফোনটা রিসিভ করে কানে ধরে রাখি, আর কোনো কথা বলি নাই আমি। ও হেলো হেলো বলতেছে, কেমন আছে জিজ্ঞেস করতেছে, আমি কোনো উত্তর দিতেছি না। ঠিক ওই মুহূর্তে আমি ওই সিমটা আমি বদ্ধ রাখছিলাম, তো নতুন একটা সিম নিয়েছিলাম আবার। তো ওই নতুন নাম্বারটা ওকে দেওয়া হয়নি তখন, আর তো ওই নাম্বারটা মনে করলাম দিয়ে দিই, মানে আমি আর ওর কন্ট্রাক্ট রেখে আর ঠিক থাকতে পারলাম না। তখন ওই নাম্বারটা দিয়ে আমি ফোন দিই, ফোন দিয়ে আমি কথা বলি ওর সাথে। ওই দিন বলতেছে কেমন আছি, মনে আছে কিনা। আমি বললাম যে মনে আছে, মানে আমার ভিতর কাজ ছিল, কিন্তু আমার আব্বুর সাথে আসছিল দেখে বুঝতে দিই নেই আব্বুকে যে আমি একটু কষ্টে আছি। বলছি আমার আব্বু আছে, পরে কথা বলবো। তখন থেকে ও আমার সাথে আবার যোগাযোগ করে। বেশ, আমার আব্বু কোনো সময় আমাকে বলছিলাম দূরে রাখতো না, তো ওর জন্য আমাকে নরসিংদীতে ভর্তি করাইছিল, বাড়ি থেকে অনেক দূর। তো আমি থাকতে পারতাম না, প্রতি সপ্তাহে চলে আসতাম। প্লাস আমার মা বাবা ছেড়ে আমি কোনোদিন থাকতে পারিনি। পাশাপাশি ওকে দেখার জন্য আমি প্রতি সপ্তাহে আমি কলেজ ফাঁকি দিয়ে চলে আসতাম অনেক সময়। এভাবে যোগাযোগ চলে অনেক দিন। চলার পর এভাবে যাওয়ার পর ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে, আর যোগাযোগ হয় না। তো যোগাযোগ না হওয়ার কারণে আমি বাড়িতে যাই, যে ওর সাথে দেখা করবো, সামনাসামনি কথা বলবো, বলে সমাধানটা জানতে চাবো। কতদিন যাবত যোগাযোগটা বন্ধ রেখেছিল? জি, প্রায় 1 মাস। ওদের বাড়ির পাশে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে ও মাদ্রাসায়, তখন মাদ্রাসায় নিয়ে ভর্তি করা ছিল, মাদ্রাসায় যাইতো আর কি। তো আমি ব্রিজে দাঁড়িয়ে আছি। ওই স্কুল বন্ধ করে দিয়েছে বাবা? স্কুল থেকে আবার মাদ্রাসায় নিয়ে ভর্তি করা দিয়েছিল। মাদ্রাসা থেকে স্কুলে আসছে, স্কুলে আসছিল, বন্ধ করে দিয়ে আবার এখন মাদ্রাসায় নিয়েছিল। আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে আমার 3 জন ফ্রেন্ড ছিল। তাই আমি ভাবছি আমাকে দেখা হলে, আমাকে দেখলে সে তো কথা বলবেই, না দেখে থাকতে পারবে না। আমি খুশি ওকে দেখে। কাছে আসার পর আমার দিকে একবারও তাকায়নি। তখন আমার সবচেয়ে কষ্ট লাগছিল, এটা কোনো কথা হলো যে সে আমাকে দেখবে না। তখন আমি পিছন দিয়ে আবার যাই, পিছন দিয়ে যাওয়ার পর আবার দেখি যে কথা বলে কিনা, আমাকে নাও তো দেখতে পারে। তখন দেখি যে না, আমার সাথে কথা বলতেছেই না। তো এমন সময় আমার বন্ধু বলে, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। তো ও সাইকেল দিয়ে যায়, বলে বাবুর সাথে কথা বলো না কেন। সাথে বলতেছে আমার বন্ধুকে, দেখো অনেক মানুষ আছে, সেজন্য কথা বলিনি। তখন আমি খুব রাগিয়ে গেছিলাম। তখন আমি বাড়িতে চলে আসি। চলে আসার পর ও আমার সাথে কথা বলেনি, সেই জন্য আমি কষ্ট পেয়ে আমি বাড়ি থেকে, আর 2 দিন ছুটি ছিল, ছুটি না কাটিয়ে আমি বাড়ি থেকে চলে যাই। তো রাত্রে আমাকে ফোন দেওয়ার পর বলতেছে তুমি ব্রিজে কেন আসছিলা। তখন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, যে দেখছিল না সাথে অনেক মেয়েরা ছিল, বাড়িতে বললে আমার অনেক সমস্যা হতো, সেজন্য কথা বলিনি। তখন আমাদের এক পর্যায়ে কথার পেছে ঝগড়াই হয়েছিল। ঝগড়ার পর আমাকে বলছিল যে তোমার জন্য আমি অনেক কষ্ট পাইছি আমার জীবনে, সুতরাং চাই না আমি আর কষ্ট পাই। তো সে কথা পরে আমি বুঝতে পারছি যে আমি তো তাকে ভালোবাসি, আমি তো চাই না সে কষ্টে থাকুক। যার কারণে আমি ওকে আর বেশি কিছু বলিনি। তো ওর পর থেকে আর যোগাযোগ নেই। এই জায়গাটা থেকে আমি আরেকবার ফিরতে চাই, তার আগে আমি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করছি। দেখুন, আমাদের পরিবারে একটা কিশোর কিংবা একটা কিশোরীর বয়ঃসন্ধিকাল অনেক গুরুত্বপূর্ণ। এই বয়ঃসন্ধিকালে তাদের যে স্পেশাল একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয় কাছের মানুষদের কাছ থেকে, সেটা আমরা কেউই বুঝি না। এবং এটা সাধারণত দেখা যায় যে অনেক সময় তাদের উপরে জোর করে টর্চার করা হয়। তারা এই সময়টাতে নিজের ব্যাপারে অনেক ধরনের সিমটম দেখা যায়, তাদের ব্যাপারে সচেতন হন, কেউ কেউ ভালোবাসায় পড়েন, কেউ কেউ বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ঘটে যায়। কিন্তু পারিবারিকভাবে সেটাকে যে অনেক সুন্দর করে হ্যান্ডেল করবে সেটা না করে বরং তাদের উপরে অত্যাচার করা হয়। যে মেয়েটিকে মাদ্রাসা থেকে স্কুলে নিয়ে আসা হলো এবং স্কুল থেকে
তাকে শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে আবার মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো এবং তারপরে অমানসিক নির্যাতনও করা হয়েছে। এবং ও যেভাবে গল্পগুলো বলছে আসলে ছোট মানুষ যেভাবে বলে সেভাবেই, আর ছোট মানে বয়সের দিক থেকে আমি যেটা বলছি। আর আপনাদের যে মন্তব্যগুলো আসছে ফেসবুকে, তাদের সবাইকে আমি বলতে চাই একটা কথাই, গল্পটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং ওর গল্পটাকে ওর মতো করে নেন। কোনো ভাবি সচেতন ভাবি আমরা বলি না যেটা ইটস অ্যান এন্টারটেইনিং শো, এটা এন্টারটেইনিং শো না। একটা জীবনের গল্প আপনাকে এন্টারটেইন করবে এই ধরনের দৃশ্যটা আমাদের দেখানো মনে হয় ঠিক হবে না, কারণ এটা আসলে এন্টারটেইন করার জন্য না। এখানে থেকে আপনি যদি কিছু পান, আপনি যদি কিছু শেখেন ওর কাছ থেকে, বা আপনার যদি জীবনে সেটা কোনো কাজে লাগে, সেটাই বরং আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে বাবু সম্পর্কে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি লিখতে পারেন। বাবুকে যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, এবং একই সাথে যারা মেম্বার হতে চান ওই পেজটিতে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা hello8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলে বাবু, আমি তুমি করেই বলি কারণ তুমি ওর বয়সে অনেক ছোট হবে। অবশ্যই। তখন যেটা হইলো আর যোগাযোগ নেই, 15-16 দিন ধরে কোনো যোগাযোগ নেই। তারপর 19 দিনে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর ওদের বাড়িতে একটা ইসলামী সম্মেলন, তো ওখানে ভাবছি যাবো, ওকে যদি দেখতে পারি একটু শান্তি তো পাবো অন্তত। আমার এক ফ্রেন্ডকে নিয়ে যাই, তো যাওয়ার পর তো দেখি ও রাস্তায় আছে। তখন বড়ই ছিল, বড়ের সিজন ছিল, সে বড়ি খাচ্ছে, তো আমাকে দেখে খুব হেসে দিল। তখন আর আমার রাগটা ছিল না, তো আমি হেসে দিলাম। ও জিজ্ঞেস করলো কেমন আছি, আমি বললাম ভালো আছি, জিজ্ঞেস করলাম। তখন ও আমার সাইকেলের পিছনে উঠে আমাকে বড়ই মুখে তুলে দেয়। তখন রাগটা আরো দূরে রাখতে পারিনি। তখন ওর সাথে কথা বলি, ফোনে আবার কথা শুরু হয়। তো হঠাৎ করে একদিন সে কথা বলার মধ্যে সে আমাকে বলতেছে, আচ্ছা তুমি আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে? হঠাৎ করে প্রশ্নটা করার মানে আমি তখন বুঝতে পারিনি। তো আমি বললাম তোমার বিয়ে হয়ে যাবে মানে? বলে না, যদি হয়ে যায় তখন। আমি কই হবে না, তোমার বিয়ে হতে দিলে তো আমি। বলে না, যদি হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। এটুক বলি, আর বলে যে ওর কিছু ছবি ছিল আমার কাছে, যে ছবিগুলো যে তোমার কাছে আছে সেটা কয়জনে জানে, এসব প্রমাণাদি ও আমার কাছে জিজ্ঞেস করে নিয়েছে। নেওয়ার পর ও আর কথা বলে নেই, এভাবে চলা। এই কথাটা শেষ কথা ছিল। ও আমার সাথে আর যোগাযোগ করে না, যোগাযোগ না করার কারণে তাই একদিন আমি যেটা করলাম, প্রায় আবারও 1-1.5 মাস আমার সাথে যোগাযোগ নেই। তখন আমি ওর মাদ্রাসায় যাই, কলেজ থেকে এসে। সাথে আমার ফ্রেন্ড ছিল কামরান, ওকে নিয়ে আমি মাদ্রাসায় যাই, যে ওর সাথে সরাসরি কথা বলবো, এবার ফাইনাল ডিসিশনটা নিয়ে নিবো, কি আমার সাথে সম্পর্ক রাখবে কিনা রাখবে না, না আমাকে এভাবেই কষ্ট দিবে। তখন আমি মাদ্রাসায় যাওয়ার পর, এই সময়টাতে আপনি তো কলেজে পড়তেন, রাইট? জি। আপনার পড়াশোনা কি হতো? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি হতো, কারণ মন দিতে পারতেন? মন না দিলেও আমার জোর করে পড়তে হয়েছে, কারণ যে কলেজে আমি পড়তাম যদি পড়া না পারতাম আমার অনেক শাস্তি ব্যবস্থা ছিল। পিটুনি দিত? হ্যাঁ, পিটুনি বলতে টেনশন ক্লাস ছিল, যতক্ষণ আমি পড়া না দিয়ে আসতে পারতাম ততক্ষণ আমাকে বন্দি করে রাখবো। আর বন্দি করে রাখলে তো আমি স্বাধীনতা পাবো না। যদি ও ফোন দেয় ওর সাথে কথা বলতে পারবো না, সে যেন পড়াশোনা করেছেন। ওকে, তারপর মাদ্রাসা যাওয়ার পর এর মধ্যে যেটা শুনছিলাম যে ও মাদ্রাসায় একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, যার জন্য আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ছেলেটার নাম ইয়াসিন। ওই ইয়াসিনের সাথে আমি আবার ফোনে বন্ধুত্ব হয়েছিল আমার, আমি বন্ধুত্ব তৈরি করি জানার জন্য সত্যি হয়েছিল কিনা সম্পর্ক। তো যেটা জানতে পারলাম যে মোটামুটি একটা সম্পর্ক হয়েছিল, সেটা বন্ধুত্ব বলা যায় না, প্রেমও বলা যায় না, এরকম একটা সম্পর্ক। ইয়াসিনকে দিয়ে আমি সাথে ডাকাই মাদ্রাসায় মাঠে গিয়ে, ক্লাস থেকে বেরিয়ে আসে একজন বান্ধবীকে নিয়ে, হ্যাঁ তুমি কি চাও, কেন আমার সাথে এরকম করতেছো? সে বলে যে এরকম করতেছো মানে এই যে আমার সাথে যোগাযোগ করো না, এইভাবে আমাকে কষ্ট দাও, তার মানে কি, তুমি কি চাও বলো। আবার বলতেছে যে তোমার জন্য আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক মারধর খেয়েছি, আমার একটা স্বপ্ন ছিল যার জন্য আমি স্কুলে গিয়েছিলাম যে আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করে আমি ডাক্তার হব, সেটা তোমার জন্য আর হলো না, আমাকে আবার মাদ্রাসায় ভর্তি করাই দিছে, যার জন্য আমি আর ডাক্তার হওয়ার কোনো স্বপ্ন নেই। আর আমি মা বাবার কাছ থেকে যে আদরটা পেতাম সেটা অনেক কমে গেছে, তার কারণে তুমি সরে যাও। ও তখন কোন ক্লাসে পড়ে? ও তখন ক্লাস 9-এ। তখনও ক্লাস 9 মানে 9-এতে বার্ষিক পরীক্ষা দেওয়া শেষ করছে আর কি। হঠাৎ করে ওই সময় ওই এলাকায় কিছু পোলাবান আছে, পোলাবান এসে বলতেছে যে সাথী তুমি কি শুরু করছো? বলে কি শুরু করছি? এইভাবে মাদ্রাসায় ছেলেবেলে এনে কথা বলো, তোমার আব্বার কাছে বিচার দিব। তো বলতেছে হ্যাঁ দেন, বিচার দেন, সমস্যা কি, আমার জীবনে যা হওয়ার তা তো হইবই, দেন আপনি আব্বুর কাছে বিচার। তো ওই ছেলের সাথে আমি কথা বলি, কথা বলার পর যে ওই ছেলে আমাকে বলতেছে যে আপনি যা করতেছেন তার তো ঠিক না, একটা মাদ্রাসায় এসে। আমি হ্যাঁ মাদ্রাসায় এসে ঠিক আছে, কিন্তু ও তো আমার পরিচিত, সেজন্য কথা বলতেছি, তো আপনার সমস্যা কি? তো এই কথা বলার পর আমার কষ্ট লাগলো তখনই, সাথে তখন ওখান থেকে
আমার বিপদ হইতেছে দেখেও ও আমার এখানে একা রেখেও চলে যায়। তার 2 দিন পর ও একটা নাম্বার দিয়ে মিস কল দেয়। আমি সবসময় অচেনা নাম্বারে মিস কল এলে বেগ দিতাম যদি সে হয়, কারণ তার নিজস্ব মোবাইল ছিল না, কখন কার মোবাইল থেকে দেই, সেজন্য আমি বেগ দিতাম। তখন বেগ দিয়ে দেখি সে বলতেছে যে শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। আমি কই হ্যাঁ বলো। পরে বলতেছে যে তোমার জন্য আমি তো বলছি যে তোমার জন্য আমি অনেক কষ্ট পাইছি, আর কোনো কষ্ট আমি পেতে চাই না তোমার কারণে, তুমি আমার আশা ছেড়ে দাও, আমাকে আর কোনোদিন পেতে চেও না, আমার পিছনে আর আসবে না, আর আমাকে বলে যাও। ওকে, সে এই কথাটা সরাসরি বলে গেছে যে এতদিন যা হয়েছে ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও। সেই কথাটা বলার পর তখন আমি ওই দিনই বুঝছি, মাদ্রাসায় যেদিন ঘটনা ঘটছিল সেদিনে বুঝছি যে ও আমাকে আর চায় না। সেদিন থেকে আমি প্রিপারেশন নিয়েছি যে হ্যাঁ আর বুঝি রিলেশনটা নেই। শুধু এইটুকুই বলছিলাম ওই দিন, ঠিক আছে তুমি যদি আমাকে ছেড়ে সুখে থাকতে চাও ঠিক আছে ভালো, আমাকে ছেড়ে সুখে থাকো। আর আমি যেটা মনে করি ভালোবাসা মানে এই ভালো লাগার মানুষটা সবসময় সুখে থাকুক। তো তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি সুখে থাকো, সেটাই আমার ভালোবাসা। তো আমাকে ছেড়ে যদি তুমি সুখে হও তাহলে ভালো, সুখে থেকো। যদি মনে করো কোন সময় আমাকে প্রয়োজন হইব, আমার কথা মনে পড়বো, আমাকে স্মরণ করো, সুখে না হোক বিপদ হলেও আমাকে কাছে পাবে। আর যোগাযোগ হয়নি 3 মাস। এই 3 মাসে যা শুনছি ওই ইয়াসিন না আরেকটা ছেলের সাথে ওর সম্পর্ক হয়েছিল। মানে সত্যি সত্যি সম্পর্ক হয়েছিল? সত্যি সত্যি সম্পর্ক হয়েছিল। ছেলেটার নাম মুর্শিদ। ওকে। ও বান্ধবীদেরকে বলে যে আমি মুর্শিদকে না পেলে বাঁচবো না, মুর্শিদের মতো এত ভালোবাসা আমার কেউ দেয়নি। সে বান্ধবীদেরকে এইসব কথা বলতো। ও মুর্শিদের সাথে 2 মাস সম্পর্ক ছিল। ওই দিন যে মাদ্রাসায় না করা দেওয়ার পর যেটা করছিল, আমার হাতে আমি সিগারেট খেয়ে আমার হাতে ওই দিন একটা দাগ দিয়েছিলাম। ও আচ্ছা, যেদিন আপনাকে না করেছিল সেদিন আপনি প্রথম সিগারেট খেলেন? হ্যাঁ, তার আগে সিগারেট খেতেন? হ্যাঁ, তার আগে খেতাম বন্ধুদের আড্ডা পরে। আর এরপরে আপনি ওর জন্য সিগারেট খেলেন, খাওয়ার পরে আপনি কি করলেন? হাতে দাগ দিলেন? হ্যাঁ, হাতে একটা দাগ দিলাম, একটা স্মৃতি রেখে দিলাম যে আর একটা কি যে ও যে আমাকে কষ্টটা দিয়েছে সে কষ্টটা কি এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য। কি পেলেন? তখন আমি ওই সিগারেটের আঘাতটা দিয়ে দেখলাম যে এই আঘাতটা আমার হয়তো বা কিছুক্ষণ পর গেছে, কিন্তু আমার বুকে হৃদয়ে যে আঘাতটা যে কষ্টটা আমি পেয়েছিলাম সেটা আর আমি থামাতে পারছিলাম না। আপনার হাতের দাগটা আছে এখনো? জি, দেখতে পারি? জি জি। ওকে। তো 2 মাস আর কোন যোগাযোগ নেই। আমি নরসিংদী যাই, আর বাড়িতে আসি না। যেখানে প্রতি সপ্তাহে আসতাম তখন আর আসি না। আমি কার জন্য আসবো? তখন নরসিংদীতে 2 মাস পর আমি আসি, তখন গরম ছিল। আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ওদের বাড়ির কাছে যে ব্রিজটা, তো বিকাল বেলা যাবো, আমি বাদাম কিনি। ওখানে যাওয়ার পথে ও রাস্তায় ছিল, তা আমি দূর থেকে দেখে চিনতে পেরেছি যে ও। তো আমার নিয়ত ওর দিকে আমি তাকাবো না, তাকালে আমার হয়তো বা আরো কষ্টটা বেড়ে যাবে, না তাকানো তাকে আমি চলে যাই। তো তখন ওর বোনকে দিয়ে আমাকে ফোন দিয়েছিল। ফোন দা বলছিল যে আমি কোথায় যাচ্ছি। তখন আমি বলছি যে আমি ব্রিজের এনে যাচ্ছি। তাই বলতেছে সাথে আপু আপনার সাথে কথা বলবে। তখন আমি বলি যে না, আমি ওর সাথে কথা বলবো না। ও আমার সাথে কথা বলবে কেন? সন্ধ্যার পর প্রায় 7টা বাজে তখন আনুমানিক, তখন আমরা বেগ দিই যে চলে আসবো। তো চলে আসার পথে দেখি ও রাস্তায় ততক্ষণ দাঁড়িয়ে আছে। ও আসে নাই, ও বয়ে আমার সামনে আসে নাই। ওর বোনকে পাঠায়। ও বোন তখন ক্লাস 5-এ পড়ে, একটু ছোট। তো আমার হাত ধরে টানাটানি করতেছে, সাথে আপু আপনার সাথে কথা বলবে। আমি না, আমার সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না, আমি যাবো না। সাথে সাথে কথা না বলে চলে আসি। তো আমার বন্ধু রাস্তায় বলতেছে যে ও তোমার সাথে কথা বলবে, ভয় পাচ্ছিল, আমাকে বলছে যে বলতাম। তো কথা বললা দেখো। তখন ওই দিন রাত্রে অনেক 10টার দিকে সে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর অনেক কান্নাকাটি করে। আমি বলি যে আমি তো খারাপ মানুষ, আমার সাথে কেন কথা বলবে, আমি কেন কান্নাকাটি করবে? খুব কান্নাকাটি করতেছে, আমি শব্দ পাইছি। কেন কাঁদতেছো? আপনি কেন কাঁদতেছেন? বলে যে কেন কাঁদি, খারাপ মানুষ তো তাই কাঁদতেছি। খারাপ মানুষ মানে? হ্যাঁ আমি তো খারাপ মানুষ, খারাপ না মানুষ হলে আপনি করে বললে? তখন আপনি করে বললাম, মানে অচেনা এরকম কিছু বোঝাইলাম। না আমি খারাপ মানুষ, খারাপ মানুষটা কাঁদবে, এটাই স্বাভাবিক। পরে আবার তুমি বলে ফেলি যে অভ্যাসটা ছিল। খারাপ তো তোমরা না, খারাপ তো আমি খারাপ না হলে কি আমাকে ছেড়ে চলে যাইতে পারতা? এই কথা বলে যে আমাকে মাফ করে দিও, তোমার সাথে 2 মাস যোগাযোগ করিনি। আমার 2 মাস মনে হয়েছিল যে প্রতিটা সময় আমি তোমাকে অনুভব করছি, তোমাকে মিস করছি। তখন আমি এই 2 মাস তুমি তো জিজ্ঞেস করলে না যে এই 2 মাস তো অন্য একটা ছেলেকে লাভ করছো? হ্যাঁ, জিজ্ঞেস করোনি কখনো? হ্যাঁ বলছি। তখন যেটা বললাম যে ও বললো যে আমাকে না পেলে বাঁচবে না। সে মনে করছে এই 2 মাসে মনে করছে যে সে সত্যি আমাকে চাই। আমি বললাম যে না, তোমার তো একজন আছে,
তার সাথে যাও, আমার কি আছে, আমার বাবার কি আছে, আমরা তো গরিব। আমার বাবা তো, ওই ছেলেটা মোটরসাইকেল ছিল, আমি যেটা জানতে পারছি যে মোটরসাইকেলটা ঘুরতো, তখন আমি বলতাম যে আমার তো মোটরসাইকেল নাই, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না, আমরা গরিব। ওই ছেলে মোটরসাইকেল আছে, ওকে ভালোবাসো, ও পুলিশের চাকরি নিতেছে, তো আমি কি করি, আমি তো বেকার, আমি তো লেখাপড়াও করি না এখন। আমি তখন লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। তারপরে তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে? বন্ধ করে দিয়েছিলাম, এসএস পর্যন্ত ছিল। ওকে। আসলে তুমি যেটা বলতেছো এটা ভুল। আর আমি যে তোমাকে ফোন দিই, তুমি কি বিরক্ত মনে করো? আমাকে না, আমার ফোন আছে, ফোন আসতে পারে, এটাই স্বাভাবিক, ফোন দিও, সমস্যা নাই। মানে আমাকে মনকে আর বুঝতে পারি না যে ওর সাথে যে আমি কথা না বলে থাকতে পারবো, সেটা প্রকাশ করতে পারি না আর কি। বলে আচ্ছা, আমি জানি আমি ভুল করছি, আমাকে মাফ করে দেওয়া যায় না? আমাকে তুমি ভুল করছো না, ভুল আমি করছি, তোমাকে ভালোবেসে আমি ভুল করছি। সে বলে না, আমি ভুল করছি, আমাকে মাফ করে দিও। সে অনেক কান্নাকাটি শুরু করলো, তুমি যদি এখন আমাকে না ভালোবাসো তাহলে আমাকে মেরে ফেলো। তখন আমি বললাম, দুষ্টামি ছলেই বলতেছি তখন, সত্যি আসো, মেরা ফেলাই। বলে আসবো, কোথায় আসবো বলো, এখনই চলে আসবো। এই রাত্রে বলতেছে, এখন চলে আসবো? হ্যাঁ, আসবো কিনা বলো, আসলে আমাকে মেরে ফেলো। তখন বলা হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ আসো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি মানে এখানে একটা ইটের বাটা ছিল, বলতেছে ইটের বাটা এখানে আসো, আমি আসতেছি, তুমি আমাকে মেরে ফেলো। আমি কই না না থাক, মারতে দিব না, কিন্তু আমি তোমার সাথে আর প্রেম করতে পারবো না। এটা তুমি বলেছো? হ্যাঁ, এভাবে কথা বলতে পারবো, জাস্ট এটুকুই বললাম ওকে, মানে সান্ত্বনা দেওয়ার জন্য। আর কিছুই পারবা না, শুধু কথাই বলবা? হ্যাঁ, শুধু কথা বলতে পারি। এভাবেই অপরিচিত ভাই কথা বলা যায়? আমাকে ঠিক আছে, সর্বোচ্চ বন্ধু হিসেবে কথা বলতে পারি, কিন্তু একজন প্রেমিক প্রেমিকা যেভাবে কথা বলে ওটা হবে না আমার দ্বারা। আর বললো কেন? আমি কই যদি আবার কষ্ট দাও। সে বললো যে না, আর কষ্ট দিব না, আর তোমাকে কোনো সময় কষ্ট দিব না। আমি কি প্রমাণ আছে? এটা তো আগে বলছিলাম। তখন ও বললো যে না, আগে বলছিলাম, কিন্তু এবার তুমি কি প্রমাণ চাও বলো, তুমি চলো বিয়ে করে ফেলাই। ও বলে? হ্যাঁ, ও বলছিল বিয়ে করে ফেলাও, তাহলে তো আর কোনো ভেজাল নেই। মোস্ট কমন সিনারিও ইন লাভ, সেটা কিশোর বয়সেও হইতে পারে। আমি অবাক হচ্ছি, মানে এটাই হয়, মানে প্রমাণের ক্ষেত্রে যদি যখন এই প্রশ্নটা আসে মুখে, যে দুজনের মধ্যে একজন যখন এরকম একটা ডিজাস্টার করে ফেলে এবং তারপর ওই মানুষটি যখন পূর্বের মানুষের কাছে ফিরে যান, ফিরে যাওয়ার পরে যখন বলে যে প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে তুমি আমার কাছ থেকে দূরে যাবো না, তখন এই কথাটাই বোধহয় ম্যাক্সিমাম লোকজন বলে, চলো বিয়ে করে ফেলি। কিন্তু এটা যে আসলে কি, সেটা নতুন করে বলার কিছু নাই, এটা আমরা ওর কাছ থেকে শুনি। তারপরে কি বললে? তারপর কথাটা আমি বুঝতে পারিনি, আমি বললাম যে নেটওয়ার্কের কারণে কথাটা বুঝতেছি না, তুমি এসএমএস করে পাঠিয়ে দাও। তখন সে আমাকে এসএমএস করে পাঠিয়ে দিছিল, তুমি যদি আমাকে প্রেমিকা না ভাবতে পারো তাহলে বউ বানিয়ে ফেলো। ওই দিন রাত্রে আর কথা বলতে পারিনি। সকালে ফোন দিছে, বললো যে হ্যাঁ কি ডিসিশন নিলে? আমি কই হ্যাঁ কি ডিসিশন, আর ঠিক আছে আমি বলবো, তবে আর কোনোদিন কষ্ট দিতে পারবা না। তখন আমি আর ঠিক থাকতে পারিনি, আবার সম্পর্ক শুরু হয়। এর মধ্যে আমার এক বন্ধু, যার সাথে আমি সবচাইতে সব কথা শেয়ার করি, দুজন বন্ধু, সুমন, কামরান আমার সাথে আছে। কামরান ছিল শুধু আমার সাথে, কামরানকে আমি বললাম, ওকে আমি মামা করে বলি, যে মামা সাথে তো ফিরে আসতে চাইতেছে, এখন আমি কি করবো? ওদিন রাত্রে আমি ওকে শেয়ার করেছিলাম কথাটা। তখন ও বলছিল যে তোকে ও কাঁদায় গেছে না, তোকে কষ্ট দিয়ে গেছে না? আমি বললাম হ্যাঁ, কষ্ট দিয়ে গেছিল। ঠিক আছে, এবার তুই সম্পর্ক কর, তুই ওই বদলাটা নে। ফ্রেন্ডটা বলেছে? হ্যাঁ, ফ্রেন্ডটা বলছিল। তো না, আমিও মানে একটা প্রতিশোধী ভাব আসছিল হালকা, যে না আমার রিভেঞ্জ, আমিও ওকে বুঝাবো কষ্টটা কিরকম হয়। সেই উদ্দেশ্যে প্রেমটা শুরু হয়। কিন্তু তখন যা বুঝতে পারলাম কয়েকদিন কথা বলার পর, আমাদের আগের যেই সম্পর্কটা ছিল তখন আমার প্রতি সে যতটা আকৃষ্ট ছিল না, নতুন করে সম্পর্ক হওয়ার পর সে আমার তার চেয়ে দ্বিগুণ আকৃষ্ট হয়। মানে তার অ্যাটিটিউডে মনে হয়েছে যে সে আরো বেশি আমাকে ভালোবেসে ফেলাইছে। তো পরে তো জানতে পারছি যে যেদিন আবার আমার কাছে ফিরে আসতে চাইছিল সেদিন কি ঘটছিল। পরে একটা মজার ঘটনা ঘটছিল। যেদিন আমি ওই ব্রিজের কাছে যাচ্ছিলাম, সেদিন পরে জানছিলাম আর কি, তখন যাওয়ার পথে ও একটা মেয়ের সাথে দাঁড়িয়েছিল। আমার এখন যে অবস্থা, তার চেয়ে অনেক স্বাস্থ্য অনেক সুন্দর ছিল, আমার চেহারা অনেক সুন্দর ছিল তখন। তো তুমি দেখতে এখনো সুন্দর। আমি আমার শ্রোতাদেরকে বলে রাখি যারা এই মুহূর্তে যোগ দিলেন, ওকে আমি একটু তুমি করে বলছি এই কারণে যে ও আমার চেয়ে বয়সে অনেক ছোট হবে। আর আমি আসলে এই অনুষ্ঠানটা না মানে অ্যাজ এ সঞ্চালক হিসেবে করি না। আমার কাছে মনে হয় যে যারা এখানে জীবনের গল্পগুলো বলতে আসেন, জীবনের অনুভূতিগুলো শেয়ার করতে আসেন, তাদের সাথে খানিকটা সময়ের জন্য হলেও যদি ওর মনের মানুষটা হয়ে যদি একটু উপলব্ধি করতে পারি, সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তোমার কোনো সমস্যা নেই? তুমি তোমাকে তুমি করে বললে না, কোনো প্রশ্ন। ওকে, তো যেটা বলছিলে যে হ্যাঁ কি হচ্ছিল,
যে আমি ওই দিন যেদিন যাচ্ছিলাম ওর এক মেয়ের সাথে দাঁড়ানো ছিল, তো দূর থেকে মেয়েটা আমাকে দেখে বলতেছে যে ছেলেটা কে, এত সুন্দর লাগতেছে। পরে সাথী ওই মেয়েটাকে বলতেছে যে প্রেম করবা, মেয়েটা বলতেছে হ্যাঁ প্রেম করার দরকার, তুমি চিনো? সাথী বলতেছে হ্যাঁ আমি চিনি। পরে কার নাম্বার দিবা? পরে সাথী ওই কথাটা শুনে ও একটু কষ্ট পেয়েছিল যে আমার প্রেমিকার সাথে ও প্রেম করবো, ওর মনে এমন একটা ধারণা ছিল, যার কারণে একটু ও কষ্ট পেয়েছিল। পরে আপনাকে বলেছি সেই গল্পটা, পরে যার কারণে আবার ফিরে আসে, আর সহ্য হয় না যে অন্য কেউ দখল করে নিব ওকে। সিম্পল থিং, মানে কত, মানে এই ছোট্ট একটা ঘটনা মানে আবার জীবনে নতুন করে শুরু করাতে পারে। নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য লাভ। ওকে, যাই হোক, তারপর আপনাদের প্রেম চলছে, মানে খুব ভালোভাবে চলছে। হ্যাঁ, তো আমার প্রতি যেভাবে আকৃষ্ট হয়েছিল তা দেখে মুগ্ধ হয়ে আমিও ওকে সত্যিকার আবার ভালোবাসি, মন থেকে ভালোবাসা ফেলাই। ওকে একদিন না দেখে আমি থাকতে পারতাম না, ও আমাকে না দেখে থাকতে পারতো না। প্রতিদিন আমাকে ফোন দিত, যেভাবে ওকে আমাকে ফোন দিত, তো আমরা দেখা করতাম। হঠাৎ করে আবার জানাজানি হয়ে যায়, ওর আব্বু জেনে ফেলার পর ওর বিয়ের জন্য চেষ্টা করে, মানে এবার বিয়ে দিয়ে দিব। মানে ওর আব্বু গভীর ভাই জানে নাই, জানছে যে ছেলের সাথে আবার সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এরকম কিছু যে হচ্ছে, সম্পর্ক আছে সেটা জানতো না। তখন বিয়ের আলাপটা শুরু করে দিছিল, আর তখন সে আমাকে বলছিল আমার আর বুঝে বাড়ি থাকা হইব না, তুমি কি আমাকে নিয়ে চলে যেতে পারবা? বলে, আমি বললাম কেন, কোথায়? বলে যেখানে খুশি সেখানে নিয়ে যাবা, আমি আর বাড়ি থাকবো না। কি হয়েছে? বলে যে আব্বু আমাকে বিয়ে দিয়ে দিব। কেন? বলে তোমার সাথে কথা বললি সেজন্য। দেখা করতে পারতাম না মানুষের সাথে, যদি ওর আব্বু ওর আম্মুর সাথে কথা বলে ও থামাইছিল যে ঠিক আছে আমাকে বিয়ে দিও না, আমি ওর সাথে আর যোগাযোগ রাখবো না। ঠিকই দেখা করতাম, কিন্তু তা ছিল খুব ভোরে, ফজর আজানের সময় আমরা উঠে দেখা করতাম, যখন লোকরা ঘুম থেকে উঠতো না, শীতের সকালে, তখন শীত আসলো। তো শীতের সকালে আমরা এই শীতের মধ্যে উঠে আজানের 10 মিনিট পর আমাদের টাইমটা ছিল, ওখানে একটা জায়গা ছিল, ওই জায়গাতে আমরা থাকবো, সকাল সকাল দেখা করে ফেলবো। একদিন না দেখে আমরা থাকতে পারতাম না, তো যেহেতু তো মানুষ যাতে না জানে সেজন্য সকাল সকাল দেখা করতাম। হঠাৎ করে একদিন যেটা হলো যে আমি দরাত খেলাম একজন লোকের কাছে। দাওয়াত খেলাম মানে দরাত খেলাম আর কি। তোমাদের আঞ্চলিক ভাষাটা কি বলে? ধরাত খেলাম? হ্যাঁ, দরাত খেলাম। ধরাতটা মনে হচ্ছে বারবার দাওয়াত খেলাম মানে ধরা খাওয়া আর কি, যেটা ধরা পড়ে গেছে আর কি। ওকে, তারপর ওই লোকটা আমার হাত ধরে বলে কোথায় যাচ্ছ? আমি বলে এই যে এখানে ব্যায়াম করতেছি। ও সাথীকে দেখে ফেলে বলতেছে ওটা কে? চিনি না। আচ্ছা ঠিক আছে। তো পরে লোকটা আমাকে ছেড়ে চলে যাইরা, হাতটা ছেড়ে দিয়ে চলে যায় আর কি। আর সকালে দেখা করতে পারিনি আমরা। এভাবে চলার পর ও আমার বাড়িতে আসতো প্রথম ঈদে, ও আমার বাড়িতে আসছিল। আসার পর আমার বাপিকে বললাম যে যার সাথে সম্পর্ক আমার পরিবারে জানতো যে সে আসছে, বাপিকে নিয়ে দিলাম যে এই যে নেন। বাবির হাত ধরে দিলাম যে নেন, এখন আপনি কি করবেন করেন। তখন বাবি বাড়িতে নিয়ে আপেল টাপেল কেটে আপেল কমলা খাওয়াইছিল। আমাদের বাড়িতে বেশিক্ষণ ছিল না, 10 মিনিটের মতো ছিল। তখন আমার আম্মু রাগান্বিত হয়নি ওকে দেখে, আমার বাড়িতে দেখে। সাধারণত গ্রামের বাড়িতে এইসব ঘটনা মানত না কারাই, বিয়ের আগে তার একে নিয়ে আসবি। আর এই বয়সে আম্মু কোন রাগান্বিত আমি দেখিনি সেদিন। তো যেটা ঘটলো আমাদের, মানে দর্শন করে বলতেছি, এখন কি আমার বাড়িতে আসতে পারবা? তাহলে তোমার সাথে তাহলে আর কোনো রাগ নেই। হ্যাঁ এখন আসতেছি, এখন আসতে হবে। হ্যাঁ এখনই আসতে হবে, 10 মিনিটের ভিতরে তোমার বাড়িতে আসতেছি। পরে আসলো আমার বাড়িতে, আমি বাড়িতে নিইনি, যেটির ঘরে তুলি। তোলার পর ওখানে যেটা তো ভাই যে ভাবি ছিল পিঠা খাওয়াই, তো সেখানে গল্প করছিলাম। হঠাৎ করে মা জানতে পারে যে ওই বাড়িতে আমি তাকে নিয়ে আসছি, সাথীকে নিয়ে আসছি, ওখানে গল্প করতেছি। তো মা জানার পর মা একটু রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পর আমি বুঝতে পারতেছি যে মা রাগান্বিত হয়ে গেছে। তখন আমি বাড়িতে যাই, ওকে রেখেই যাই। যাওয়ার পর বললাম মা কি হয়েছে? পরে বলতেছে যে কত বড় সাহস তোর, তুই ওকে নিয়ে ওই বাড়িতে গেছস, তোর সাহস বাইরে গেছে, তুই এখন বাড়িতে নিয়ে আস, এই সেই অনেক কিছু বললো। তখন আমি বললাম মা যা হয়েছে তো হয়েছে, আপনি চুপ করেন, যা বলার পরে বললেন, আগে অতিথির সামনে বললেন না। কিন্তু মা তখন থামেনি, না থামার কারণে এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন। বিশেষ করে আমি একটু বলি যে টিনেজ ছেলে মেয়ে যারা ফ্রেন্ডরা নিয়ে অনেক সময় বাসায় আসেন, এবং অনেক সময় দেখা যায় যে বাবা মার সঙ্গে সঙ্গে পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে ফ্রেন্ডদের সামনে অপমান করা, ফ্রেন্ডদের সামনে করা। যারা এই কাজটি করেন তারা মারাত্মক ভুল করেন। দয়া করে এমন কাজ করবেন না, এটা ডিরেক্টলি বলতে চাই, কারণ এগুলো আসলে ওদের মনে মারাত্মক রকমের প্রভাব ফেলে। আজকের এই ঘটনা শেষ পর্যন্ত শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভুল সিদ্ধান্তগুলো কিভাবে একটা মানুষের জীবনকে ওলটপালট করে দিতে পারে। হ্যাঁ, তারপরে কি হলো?
তারপর আমি মা থামে নাই, আমার রাগটা আমি আর থামাইতে পারি নাই, যার কারণে আমি বলছি যে আজকা হয় আপনি থামবেন নয় আমি থামাবো, কি করবি তুই। মানে আমি আসলে সেখান থেকে আমার মাকে আমি কষ্ট দেওয়া শুরু করছিলাম, যার কারণে আজকে আমার এই পরিস্থিতি শিকার হয়েছিল। আপনি যদি না থামেন আমি বাড়িঘর কোবাই ফেলাবো, সবাই মারা ফেলাবো, এরকম বলছিলাম। তখন আমার বড় ভাবি, যেটা আমাকে খুব আদর করতো, আমিও খুব মানতাম মার মতো, এখনো মানি। তখন ভাবি বললো যে তুমি থামবা, তোমার তো সাহস বাইরে গেছে। হ্যাঁ বাইরে গেছে, আমার সাহস বাইরে গেছে, আমি রাগান্বিত হয়ে বলছি। তখন বললো, ভাবি বলতেছে যে আমার সাথে রাগ দেও না, আর যাই করো ভাই আমার সাথে রাগ দেও না। রাগ উঠলে আমি কিছু নষ্ট করতে হবে জিনিস, নাহলে আমার রাগ থামতো না। শরীরে যে শার্টটা ছিল, শার্টটা একটা টান দিয়েছিলাম। আমার সামনে একটা চেয়ার ছিল, চেয়ারটা একটা লাথি দিলাম, লাথি দিয়ে ভেঙে ফেললাম। আমি দরজায় লাথি দেওয়া শুরু করলাম আমার রাগ থামানোর জন্য। ফলে আমার বড় ভাই আসে, বাড়িতে আসে আমাকে অনেক ধমক টমক দিয়া বলে, বাইরে তুই বাড়িতে, তোর মতো ভাই আমার লাগবো না। তখন আমিও রাগ করে বাড়িতে চলে আসি। তখন যখন বাড়িতে এই ঝগড়াটা হচ্ছিল, তখন সাথী আমি ফাঁক দিয়ে বলছিলাম যে তুমি চলে যাও। তখন ও চলে যায়। তখন আমি বাড়ি থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পরে আমি আর বাড়ি যাই নাই, সিনেমা দেখি। সিনেমা দেখা ওর সাথে রাত্রে কথা বলি। সিনেমা দেখেন মানে কোথায়? বাড়ি থেকে বের হয়ে কোথায় গেলেন? বাড়ি থেকে একটু দূরে। আচ্ছা আচ্ছা। কোটিয়া দিলাম সিনেমা। তখন বন্ধুদের সাথে, বাড়ি থেকে বেরোই বন্ধুদের সাথে, মানে মনটা ভালো না তো ওরা, আমি যেতে চাচ্ছিলাম না, ওরা জোর করে নিয়ে গেছে। নিয়ে ছবি দেখ, ভালো লাগবে। কি ছবি দেখেছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে। কি ছবি? সেটাই ছিল বস নাম্বার 1। ওকে, শাকিব খানের মতো বস নাম্বার 1 হয়ে মানে কিছু একটা করতে পারলে আমাদের জীবনে অনেক কিছু হইতো। ওকে, যাই হোক, তারপরে কি হলো? তো সেখান থেকে এসে রাত্রে ওর সাথে কথা হয়, এর আগে কথা হয়নি। তখন রাত্রে যেটা বললাম যে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসছি, তো আমি আর বাড়ি যাব না, আমি চাকরি যাবো গা, যে কোনো একটা চাকরি যাই পাই। আমি যদি চলে যাই তুমি কি আমার হাত দিয়ে চলে যেতে পারবা না বাড়ি থেকে? সে বললো হ্যাঁ পারবো। কোথায় যেতে হবে? আমি কই এখন না, আমি আগে যাই, আমি আগে গিয়ে প্রতিষ্ঠিত হই, কিছু একটা করি, তারপর বাসা বের করে তারপর তোমাকে নিব, তুমি যাও না? সে বললো হ্যাঁ আমি যাবো। This track was downloaded from FusionBD.com. তুমি জেনে বলো, আমি সেখানে যেতে পারবো। ওকে, আমি বাজারে ছিলাম, বাড়িতে আর যাইনি, ফ্রেন্ডের বাসায় আমি যাইনি। তখন আমার আব্বু আম্মু আমাকে অনেক ফ্রেন্ডের বাড়িতে খুঁজছে, জানে আমি ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ঘুমাবো, আমি সেজন্য আমি ফ্রেন্ডের বাড়িতে ঘুমাইনি। তো আমি বাজারে ছিলাম, তারা জানতো না, বাজারে একটা দোকানে ছিলাম। খোঁজার পর মানে আমাকে পাইনি, কিন্তু আমার নিয়ত আমি আর বাড়িতে যাব না, বাড়িতে বাইরে হয়েছি, অল্প বয়স একটা একটু বেশি। না এখনো তোমার খুব বেশি বয়স হয়নি। হ্যাঁ, ঘটনা তো বেশ কিছু, এক বছর আগেও না। হ্যাঁ বলো, তারপর? তখন আমি ভাবছি যে কাগজ টাগজ জোগাড় করে, সার্টিফিকেটটা জোগাড় করে স্কুল থেকে তুলে, স্কুলটা বন্ধ ছিল, স্কুল খোলা হলে সার্টিফিকেটটা তুলে তারপর না কোনো চাকরি চেষ্টা করবো, তখন বাড়িতে যাবো। সেই পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। আর তখন আমি ওর সাথে কিভাবে কথা হলো, আমি যে বাড়িতে যাই না, আমি খাবো কি? আমি ফ্রেন্ডের বাসায় গিয়ে খাই না, আমি খাবো কি? আমার খরচটা তখন কোথায় থেকে আসছিল? তখন আমার একটা ক্লাব ছিল, ক্লাবে আমরা টাকা রাখতাম, সেই ক্লাবটা আমি বিক্রি করে দিই লজ দিয়ে ওখানে কিছু টাকা ছিল, সেখান থেকে তুলে আমি হোটেলে খাইতাম, প্লাস মোবাইল খরচটা চালাইতাম। এভাবে কিছুদিন চলার পর চাকরির একটা ব্যবস্থা হয়েছে। কি চাকরি? টেক্সটাইলের কি চাকরি ছিল এটা? টেক্সটাইলের সুতার কাজ আর কি। আমার আর পরে যাওয়া হয় না। গার্মেন্টস এর চাকরি বলে? গার্মেন্টস না, সেটা নরসিংদীতে কোনো গার্মেন্টস নাই, টেক্সটাইল আছে। টেক্সটাইলে সুতার কাজ? হ্যাঁ সুতার কাজ। আমার শুধু হিসাব রাখতে হবে, যেটা বলছিল আমাকে। তো বেতন বলছিল আনুমানিক 5,000। আমি ভাবছি যে নরসিংদীর তো খুব একটা খরচ না, আপাতত যাই, দেখি, চলি পরে। তো ওই দিন রাত্রে ওকে বললাম যে দেখো আমার চাকরি ঠিক হয়ে গেছে, আমি কালকে সকালে যাচ্ছি। এই কথাটা শুনে ও খুব কান্নাকাটি করা শুরু করলো। এর ভিতরে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে বাড়িতে যাও, মা বাবা বকবেই, তাদের কথা শুনে তো চলতে হইব, তুমি বাড়িতে যাও, গিয়ে লেখাপড়া করো। কিন্তু ওর কথা আমি শুনছি না, তখন না করছি যে আমি আর বাড়িতে যাবই না। তখন আমি বলছি যে আমি বাড়িতে গেলে আমার লেখাপড়া খরচ দিবে কে? আমাকে তো বাড়িতে বলছে আর লেখাপড়া করাবি না আমাকে। একটা কথা বলিনি, ও যখন ফিরে আসছিল তখন আবার আমি লেখাপড়া শুরু করেছিলাম। তখন বললো ঠিক আছে, তা তুমি কালকে সকালে আমার সাথে দেখা করে যেও। তো সেদিন যেটা করলো, ওই 20টার কাছে বলছিল, আমাকে একটা টাইম দিয়েছিল, ওই টাইমটা তুমি এখানে থাকবা, আমি আসবো। তখন ওখানে যাওয়ার পর ও আসে, আমি ওকে দেখি চোখ দিয়ে ওর পানি টলটলে ঝরতেছে, যা দেখে আমার ভিতরে একটু কষ্ট লাগছিল। তখন ও আমাকে বললো তুমি সত্যি চলে যাবা? হ্যাঁ চলে যাইতে হইবই। ও কান্নি দিল, তখন তো চোখ দিয়ে ঝরছিল পানি। তখন ও কান্নাকাটি করে একবারে কান্নার শব্দ করেই বলছে যে তুমি আমাকে ছেড়ে যাও না, তোমাকে ছাড়া আমি
কোন সময় থাকতে পারবো না, আমি মারা যাব, আমাকে তোমার মতো আর কে ভালোবাসবে। পরে আমি বললাম, পাগল আমি তো আছি, কাঁদো কেন, থামো। মানে আমি আর চোখে পানি তখন আমি থামায় রাখতে পারিনি। তো বললো যে তোমার হাতটা দাও। পরে আমার হাতটা নিল, হাতটা ধরলো, ধরে কিছুক্ষণ হাঁটলো, হাঁটার পর ওর ব্যাগ থেকে কি জানি একটা বাইর করছিল, আমি প্রথম দেখি নাই, পরে দেখছি যে টাকা বের করে আমার হাতে ধরে দিছিল। বললো প্লিজ ফিরিয়ে দিবা না, তোমার কাছে আমি জানি কোনো খরচ নেই, তুমি চলবা কিভাবে, এটা নেও কমপক্ষে, প্লিজ ফিরিয়ে দিও না, তাহলে আমার ভালোবাসার অপমান করাইব। বুঝলাম। তখন আমি আর ওকে ফেরত দিতে পারিনি। রাস্তাতে আসার পথে আমার মনে হলো ওকে যখন ছেড়ে আসছিলাম পিছন দিক দিয়ে, আর আমি ওর দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলাম, আর তখন মনে হচ্ছিল যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি কিভাবে থাকবো দূরে গিয়ে। তখন আমি সবকিছু রাগ টাগ সব শেষ করে আমি বাড়িতে নিজ উদ্যোগে চাই যে আমি বাড়ি থেকে আর যাবো না, আমি বাড়িতে গিয়ে আবার লেখাপড়া শুরু করি। তখন আমি নিজেই বাড়িতে যাই, আবার রাগটা থামিয়ে রাখা। তোরা বলতেছে কি বাড়িতে আইসিস, আবার তোরে এতদিন খুঁজছি, তুই কই আসলি, খাইছস কি খাইছস। আমার আপু বলতেছে, তো বাদ দিল, ভাই তুই পাগলামি থামা। এই যে কতদিন পরে বাড়িতে ফিরলেন? 4 দিন পর। 4 দিন পর আমার আপু যখন এগুলো বললো, বলার পর আমি বলছি যে খাইছি। আমি বলছি কি চাস তুই, আমি হেরে চাই, আমি সরাসরি বলছি আমি সাথীকে চাই। আমার আব্বুকে, ছোট আপুকে বলছি। আমার আম্মু তখন বলতেছে যে তুই এটা বুঝলা দা, বুঝলে ছাড়া তুই কি চাস, তুই কম্পিউটার চাইছিলে, তুই একটা মোটর সাইকেল চাইছিলে, আমি তোকে 2টাই দিব, শুধু ওকে ছেড়ে দে। আমি বললাম আমার এগুলো লাগবে না, আমি শুধু তাকে চাই, আমার এগুলো লাগবে না। তখন আম্মুকে বললাম যে তোমাদের আমার লেখাপড়া খরচ দিতে হবে না, আমার নিজের টাইম বের করে নেবো। ইচ্ছা ছিল যে আমি শুধু বাড়িতে থাকবো, আমার লেখাপড়াটা আমি, ওরা যখন বলছে দিবে না, আমার রাগটা ছিল ভিতর যে ঠিক আছে আমার লেখাপড়া খরচটা আমি যেভাবে হোক বের করে করব। তো সন্ধ্যায় দুপুরে ফোন দিয়ে বলে, হ্যাঁ কোথায় আছো, গেছো কিনা। আমি কই না, আমি তোমাকে ছেড়ে আর যেতে পারিনি, আমার মনটা আর পারিনি তোমাকে ছেড়ে চলে যাইতে। ও খুব খুশি হয়েছিল। তার কিছুদিন পর ও বললো যে আমাদের এখানে একটা জায়গা আছে চালাকচর, সেখানে মানে বই কিনতে হলে সেখানে যাইতে হয়। সেখানে ও বলতেছে আমার বই লাগবে, আমার আব্বু বাড়িতে নাই, আম্মু বাড়িতে নাই, তো আমি ওখানে যাব, বই আনবো, আমাকে টাকা দিয়ে গেছে, তো আমি যাব, তুমি যাবে কিনা। তো ও বলতেছে ওর ভেতরে আমরা দেখা করতে পারি নাই। আমি বলতেছি ঠিক আছে আমি যাব। পরে ওকে আমি একটা জামা দিয়েছিলাম ঈদে, ওই জামাটা পরে গেছে, এই যে জামাটাই, এই ছবির জামাটা। হ্যাঁ ছবির জামাটা। সেদিন ছিল নভেম্বরের 18 তারিখ। যাওয়ার পর আমি অনেক আগে যাই, ও গাড়ি থেকে নামা আমরা বইয়ের দোকানে যাই, বইটা তখন আসে নেই বইয়ের দোকানে, লাইব্রেরিতে। তখন আমি বললাম, হ্যাঁ সে বলে এখন কি করবো, আমি বললাম এই চলো আমার সাথে। কোথায়, বললাম চলো না। পরে স্টুডিওর সামনে নেওয়ার পর ও বললো মাপ চাই, আমি ছবি তুলতে পারবো না। চলো তোমার কাছে কি চাইছি আর ছবিটা তুলি। ও বললো দেখো জানাজানি হইব। আমি কই কেউ জানবো না, তোমাকে কেউ চিনে? কই না কেউ চিনে না। পরে নিয়ে গেলাম স্টুডিওতে, আমরা এই যে ছবিটা তুললাম। এই 2টা ছবি তুললেন? হ্যাঁ ছবিটা। ওকে, এই ছবি দুটো আমরা ফেসবুকে দিতে পারবো না, আপনি বললেও আমরা দিব না। কারণটা হচ্ছে এখানে আমি শুধু একটু বর্ণনা করি। বর্ণনার ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রিটি ফেস, দুটো ছেলে মেয়ে, খুবই কিশোর, দুজনেই খুব কিশোর, একদম বসে আছে, হাত দিয়ে পাজা কোলা করে ধরাটা আসলে ধরা কোনো কিছু মিন করে না, দুজনের ফেসের মধ্যে যেটা এক ধরনের প্রিটিনেস অন্যরকম। চলো ভাই পর সামনের দিকে যাও, গল্পগুলো শুনি তারপর। তো ওই দিন ছবি তোলার সময় আমার পকেটে কোনো টাকা ছিল না। আমি যে ক্লাবটা ছিল, ক্লাবের আমার একটা ছিল, ওখান থেকে বিক্রি করে, সমিতিটা বিক্রি করে আমি যে চলাফেরা করছিলাম, ওই যে ও যে টাকাটা দিয়েছিল, ওই টাকাটা ওর নাম করে আমি ওই সমিতিটা আবার কিনি, ওর টাকা দিই। আমি তখন বলছিলাম যে এই টাকাটা ওকে দিব আবার। তখন আমার কাছে আর কোনো টাকা ছিল না, আমি বাড়ি থেকে কোনো খরচ নিছি না। তখন আমার এক ফ্রেন্ড ছিল হারাদন, ওকে আমি শেয়ার করে যাই যে আমি আজকে ওখানে যাচ্ছি, ও যাবে, তা ভাবছে ছবি তুলবো না, আমার কাছে কোনো টাকা নেই। তখন ও আমাকে মানে আরেকজন কাছ থেকে দাঁত দিয়েছিল। তখন আমি ওই টাকাটা নিয়ে যাই, গিয়ে ছবি তুলে ওই টাকাটা দিয়েছিলাম। ছবি তোলার পর বলছে, ওরা স্টুডিও থেকে বলছে যে ছবিটা ওই দিন দিতে পারবে না, একদিন পর দেবে। তো এখন বললাম এখন অনেক সময় আছে, আব্বু আম্মু বাড়িতে নেই, আজকাল সুযোগ পাইছি একটু ঘুরবো,
বললাম কি করবো এখন? ও বললো তুমি যেটা বলো সেটাই। আমাকে চলো ঘুরে আসি। পরে বললো যে চলো। আমি তখন বললাম দেখো আমার তো আর মোটরসাইকেল নেই। ওই ঘটনাটা মেন করে আমি বলতেছি, যে ছেলের সাথে মোটরসাইকেল করতো। দেখো আমার তো আর মোটরসাইকেল নেই, আমার শুধু সাইকেল আছে, তো আমার সাইকেলটা করতে হবে বলো। পরে আমি সাইকেল দিয়ে ওকে নিয়ে অনেক জায়গা ঘুরি, অনেক গল্প করি রাস্তায়। তো ঘুরে এক সময় ওই দিন আমার এত সাহস হয়েছিল যে যেখানে আমরা দেখা করতে পারতাম না সেখানে আমার সাইকেলের পিছন করে ওকে নিয়ে ওর বাড়ির কাছে নামে দিই, আমি লিড দিই। সাহস বেড়ে গেছে। তো জানি না ওই মুহূর্তে কেউ দেখছিল কিনা। তখন যেটা ঘটলো ওই দিন রাত্রে ঘটনাটা ঘটলো, যেটা আমার যে ফ্রেন্ডকে বলে গেছিলাম যে আমি চালকসা যাচ্ছি ছবি তুলবো, তো ওই ফ্রেন্ড ওদের বাড়ির একটা ছেলে ছিল যার সাথে চলতাম, ও আমার সাথে বেমানি করেছিল যে আমার খবরগুলা ওর বাইকে বলে দিত, ওর এক চাচাতো বাইকে বলে দিত, যে চাচাতো বাইক ওর সাথে সম্পর্ক করার জন্য একটু চেষ্টা করেছিল। তো হারাধন ছেলেটা যেটা করলো, ও ভাবতো যে ওর সাথে আমি সবই বলি, সবই শেয়ার করি। তো ওই দিন রাত্রে ওর সাথে কথা বলতেছে হারাধন ছেলেটা ওই সাথীদের বাড়ির এক ছেলের সাথে। এক পর্যায়ে বলে দিল হারাধন যে দেখো তুমি আর আমি কি করি, আমরা কিছুই পারি না, মানে বাবু আজকে একটা কাজের কাজ করছে, কি বলে যে স্টুডিওতে ছবি তুলছে, আজকে অনেক জায়গায় ঘুরছে ওরা। তো এই কথাটা ওই চরণ ছেলেটা লাউড স্পিকার দিয়ে সাথে স্বাস্থ্য ভাই ছিল নজরুল, ওকে শুনে দেয় কথাটা। ওই ছবিটার কথাটা নজরুল শুনতে পেয়ে রাত্রে 12টার দিকে আনুমানিক 12টার দিকে কথাটা শুনে, তখন তো মানে ওরা ঘুমিয়ে গেছে। তো সকালে উঠে কোচিং এ চলে যাই সাথী, খুব সকালে যেতে হয়। 20 নভেম্বর তখন কোচিং থেকে দুপুরে 12টার দিকে আনুমানিক 12টার দিকে ও বাড়িতে আসে মাদ্রাসা থেকে। এসে জানতে পারলো যে যেটা ওই চাস্তপন্নের কাছ থেকে বাঁচতে চালে পালাও। কি হয়েছে যে নজরুল ভাই সব তোমার আব্বু আম্মুকে বলে দিছে, এখন তোমার আব্বু খুব রাগ, তোমাকে মারবে। তো ওকে বলছিলাম যে আগে সম্পর্ক জানাজানি হওয়ার পর ওকে মারধর করে মাদ্রাসায় ভর্তি করে দিছিল। তখন বলছিল যদি শুনি আবার কোন সময় ওর ছেলের সাথে সম্পর্ক, তোকে কেটে নদীতে ভাসিয়ে দিব। আর কিছুদিন আগে তো বললামই যে ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখন ও ভাবলো যে এখন যখন আব্বু জান নিয়ে ফেলাইছে, হয় আমাকে মেনে নদীতে ভাসিয়ে দিবে, নয় বিয়ে দিয়ে দিবে, ওকে আর পাবো না। ওই বয়টা নিয়ে ও বাড়ি থেকে চলে আসে। তখন আমি জানতাম না। বাড়ি থেকে একটা জায়গা আছে গাজীপুর কাপাসিয়ার টুক নাম, ওই জায়গায় এসে আমাকে ফোন করে আনুমানিক 1:30টার দিকে, রাত 1:30 নাকি দুপুর 1:30, ফোন করে কান্নাকাটি করে বলতেছে যে দেখো তুমি কোথায়? আমি বলতেছি আমি মনোহরদি। তো মনোহরদি গেছি, আমার একটা মোবাইল নষ্ট হয়ে গেছিল সার্ভিসিং করার জন্য। বলতেছে আমি তো বাড়ি থেকে চলে আসছি। কি বলো? হ্যাঁ আমি বাড়ি থেকে চলে আসছি, আমি টুকে আছি, তুমি এখন আইসা আমার নিয়ে যাও। পরে আমি বললাম পাগলামি করছো কেন, কি হয়েছে? বাড়িতে যাও। বাড়ি থেকে আমি বাইরে হয়েছি, আরো বাড়িতে যাবো। আমাকে তাহলে নানি বাড়িতে যাও, পরে বুঝবো কি হয়েছে, পাগলামি করো না। তোমার সামনে পরীক্ষা, তোমার এসএসসি পরীক্ষা, আমার ইন্টার পরীক্ষা, তো বলটা করো না। তো বলতেছে যে তুমি যদি এখন না আসতে পারো বলো, তাহলে আমি মারা যাবো। তখন ও আমাকে যে ভালোবাসতো তার অনুভূতি থেকে আমি বুঝতে পারছি সত্যি আমি যদি না যাই তাহলে ও মারা যাবে। তখন আমার সাথে আমার ফ্রেন্ড ছিল কামরান, ওকে বললাম দেখ মামা ও তো বাড়ি থেকে এমনি বাইরে হয়ে গেছে, এখন আমি কি করবো? ওকে আমি সব শেয়ার করতাম। ওকে, আসলে কি আপনাকে বললো যে আমার বন্ধুকে বলছি যে মামা এখন তো ও বাইরে থেকে বাইরে হয়ে আছে, এখন আমি কি করবো? বললো দেখ বেশি কিছু করবি না, মানে পালাবি না, সেটা বোঝাচ্ছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমারও সেটা নিয়ত নাই, কারণ ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন আমি বললাম ঠিক আছে আমি যাই, আগে যাই ওকে বুঝাই আমি বাড়িতে পাঠিয়ে দিই, আমি বুঝালে ও আসবেই। এর মধ্যে আমার বাড়িতে যাই শুধু ওই 2 কপি ছবি নেই, তখন শীত ছিল, এরকম একটা পাতলা জামা নিয়েছিলাম। তো জামা নিয়ে আমি চলে আসি যে শুধু ওকে বুঝাবো আর ছবিটা আমি ওকে দিব। যেটা নিয়ে ছিল 1 কপি ওকে দিব আর 1 কপি আমার কাছে থাকবে। নদী পার হয়ে যেতে হবে। নদীটা পার হওয়ার সময় আমার মোবাইলে প্রচন্ড ফোন আসছিল, ফোনের পর ফোন, আমি ভয় পেয়ে গেছি। হঠাৎ করে একটা ফোন রিসিভ
করছি, বলতেছে বাবু তুমি কোথায়? আমি বললাম আমি তো মনোদি আছি, মিথ্যা বলছি। কি করো? আমি কই মোবাইল ঠিক করতে আইছি। তো তুমি আমার কাছে আয়ো, তোমার একটু দরকার আছে। কে বলতেছে এটা? এটা আমার বাজারের একটা লোক আমাকে ফোন করে বলতেছে। ওকে। তারপরে ফোনটা যেটা আসছিল ওর চাচতো বোন, ও ফোন করে বলতেছে বাবু কোথায় তুমি? আমি বলছি আমি মনোদি। মনোদি কি করো? আমি বলছি যে মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল ঠিক করতে আসছি। ওর বোন বললো আচ্ছা ঠিক আছে, এটুকুই, আর কিছুই না। তো নদী পার হওয়ার পর আবার আমার দুজন বন্ধু ফোন দিচ্ছিল, আমি প্রথম রিসিভ করি নাই, পরে রিসিভ করছি। রিসিভ করে বলতেছে যে বাবু তুমি কই? তখন আমি আর একটু ভয় পেয়ে গেলাম। সবাই একের পর একে এইভাবে ফোন তো কখনো আসে নাই। আবার আমাকে সবাই জিজ্ঞাসা করে বাবু তুমি কই? ওদেরকেও মিথ্যা কথা বলি, মনোদি বলতেছে সাথী তো এনে আমাদের হাত পায়ে ধরছে, বলতেছে তোমাকে না দিলে মারা যাবে। কে? সাথী? সাথী আমার বন্ধু ঘটনাক্রমে ওখানে ছিল। তো বলতেছে তোমাকে না পেলে মারা যাবে, তুমি তাড়াতাড়িও। আমি বলতেছি যে আমি আইতেছি। তখন আমার বন্ধুটা যেটা আমাকে হুঁশিয়ার করে দিছিল যে ওর চাচতো ভাই নজরুল এখান থেকে ঘোরাঘুরি করতেছে, তুমি সাবধানে আসবে। এই ফোনটা কাটতে আমার বাড়ি থেকে ফোন আমার বড় ভাই ফোন দিয়েছিল। তখন আমি বুঝে ফেলছি যে আমার বাড়িতে জানাজানি হয়ে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে। তখন আর বুঝলাম যেটা যেহেতু জানাজানি হয়ে গেছে ওদের পরিবার একটু ডেঞ্জারাস, যে আমি আর ঘরে ফেরা হলো না। বুঝি ডেঞ্জারাস কেন বলছেন? ওর বাবার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। খারাপ মানে? ওর বাবার আগের রেকর্ড গুলা খারাপ ছিল, পলিটিক্যাল, প্লাস মানুষ খুন না খেলেও মানুষদের ষড়যন্ত্র করতো, প্লাস অনেক আঘাত করতো এবং খারাপ কাজ করতো। হ্যাঁ, খারাপ কাজ করতো। এটা আপনাদের এলাকায় ওনার নামে ছড়ানো আর কি? এখনো চিনে, এখনো চিনে, এক নামে সবাই চিনে। ওকে, যাই হোক তারপর? তখন আমি গেলাম যে আমার আর ঘরে ফেরা হলো না, কারণ ঘরে ফিরলে ওর বাবা যে খারাপ, ঘরে ফিরলেও আমাকে মারবে, না ফিরলেও মারবে। তখন আমি সেখান থেকে বুঝলাম যে আমার আর ঘরে ফেরা হবে না। ওর সাথে তো মোবাইল ছিল না, ও বলছিল একটা জায়গায় থাকবে, সেখানে আমি যাইতাম। তো আমি বাস স্ট্যান্ড যাইতে দেখি ওর চাচতো ভাই যেটা নজরুল, ওখানে বাস স্ট্যান্ডের যে টিকিট কাউন্টার লোককে মানে আমাদের বর্ণনাটা বলতেছে ওদেরকে পেলে আমাকে জানাবেন, মানে লোক লাগা রাখছে, অলরেডি লোক লাগা রাখছে। আমরা পালাইতেও পারবো না। নজরুল যেটা যে চিন্দি দেখেছি, এই চিন্দির পাশ দিয়ে গেছে, ভাগ্যিসক্রম আমাকে দেখেনি, তুই দেখতো তাহলে ওখানে আমার আটকে ফেলতো। ওর যখন একটু সামনে গেছে আমি চিন্দিতে লাফ দিয়ে চলে যাই। তো আমার বন্ধুরা দুইজন বন্ধু ডাক দিয়া বলতেছে যে এনে ওর সাথে এনে। পরে আমি গেছি, বলতেছে সাথে এনে। পরে গিয়ে দেখে সাথে এখানে নাই, যেখানে বলছিল সেখানে নাই। আমার বন্ধুরা বলতেছে নজরুল তো এখান থেকে ঘুরতেছে, তোমার সমস্যা হইব, আমি নজরুল দেখতেছি, তুমি দেখো সাথে বই। তেমন আমি ওকে খুঁজতেছি, খুঁজতে ওকে দেখে ও আসতেছে একটা দিক দিয়ে, গলি দিয়ে আসতেছে। তো আমার দিকে কান্দা দিছে। তখন আমি বললাম যে এখানে নজরুল ভাই আছে, চলো এই দিক দিয়ে। একটা রাস্তা আমি কোন সময় রাস্তা দিয়ে যাইনি, কোথায় এই রাস্তা কোথায় দিয়ে গেছে সেটাও আমি জানি না, তবুও আমি বলছি যে চলো এদিক দিয়ে যাই। খুব কান্নাকাটি শুরু করলো রাস্তায়, আমাকে জোরে কান্না শুরু করলো, যার কারণে কিছু মানুষ সন্দেহ করেছিল। তখন রাস্তায় কিছু ছেলেপেলে ছিল, তখন যাওয়ার পথে ওই ছেলেগুলো আমাকে আটকেছিল, বলছিল তোমরা কোথায় যাবা, এখানে একটা বাড়ি আছে। আমি বলতেছি এই বাড়িটা, আমি জানতাম না যে এটাই ছেলেদের বাড়ি। ছেলেটা বলতেছে যে এই বাড়ি তোমার কি হয়? পরে আমি বলছি যে আমার খালা হয়। সাথীকে জিজ্ঞেস করতেছে ছেলেটা যে হ্যাঁ তোমার কি হয়? সাথে সরাসরি বলে ও আমার স্বামী হয়। তখন আমার মোবাইলটা ফোনের পর ফোন আসতেছে, তো ওই ছেলেটা থাপ দিয়ে আমার মোবাইলটা নিয়ে যায়, নিয়ে বলে মোবাইলটা বদগর, মানে ব্যবহার খারাপ করতেছে, তোরা তো স্বামী স্ত্রী না, তোরা সত্যি করে বল তোরা কই থেকে আইসস, কই যাবি? তুই তো গাড়ি শুরু করলো। তখন ওর ছেলেটার বললাম যে ভাই আমি বিপদে আছি, আমাকে বাঁচাও। এটুকু বলে আমি কাইন্দা দিছি। তো ছেলেটা বললো ঠিক আছে উঠো। তখন আমার ব্যবহার ভালো করতেছে। যে বাড়িটা দেখাইছিলাম ওখানে একটা মহিলা বেরিয়েছে, ছেলেটা বলতেছে ভাবি ওদেরকে নেন, আমি আইতেছি। তো ওই ছেলেটা ওই বাড়িতে বলতেছে এটা আমাদের বাড়ি হয়ে যাও তোমরা, তবে তোমরা যেখানে আইছিলা তোমাদের প্রতি অনেক টার্গেট ছিল, তোমাদেরকে আজকে অবস্থা টাইট হইতো, তো আমি না থাকতাম, যাও আমি আইতেছি। পরে বাড়িতে নিচে নেওয়ার পর ওর আব্বু আম্মু জিজ্ঞেস করতেছে কোথায় থেকে আসছি, ঘটনাটা কি বললাম। ওরা ভাবছে যে ফেরত দিয়ে দিবে, আমাদের যার গার্জিয়ানের কাছে ফেরত দিয়ে দিবে। আমরা দুজন যেটা বললাম যে আমার গার্জিয়ানের কাছে ফেরত দিলে মেরে ফেলবে, ওকেও মেরে ফেলবে, তো এর চেয়ে ভালো আমরা মরে যাব, তবে আমরা বাড়ি যাব না। তখন ওরা বুঝতে পারলো যে অবস্থাটা কিরকম, কারণ সেখানে রাজনৈতিক কিছু কারণ ছিল। আমার আব্বু বিএনপি প্লাস ওর আব্বু আওয়ামী লীগ। ওরা মানে দুজন দেয় আলাদা রুমে রাখার পর আলাদাভাবে বাদ দেয়, তবু আমরা কেউ খাইতে পারিনি। মানে একজন মহিলা বলতেছে মেয়েটাও খায়নি, ছেলেটাও খায়নি। আমি ভাবছি যে ও খাবে, আর ও ভাবছে যে আমি খাবো, কিন্তু কেউ খায়নি। ওকে আলাদাভাবে জিজ্ঞেস করছে, আমাদের কথা আলাদাভাবে দুজনের কথা জিজ্ঞেস করছে, তো দুজনের কথা মিলে গেছে। তো ছেলেটা বুঝতে পারছে যে আমরা কতটুকু ভালোবাসি দুজনকে, কতটুকু পাইতে চাই। তখন ছেলেটা আমাদেরকে পালিয়ে যায়, তার সহযোগিতা করছিল। ও আমার এক বড় ভাইকে ফোন দিয়েছিলাম যে আমি এমন ভাবে আটকা পড়ছি, আমি এখানে আছি, আমাকে নিয়ে যান।
বলে এতক্ষণ মোবাইল বন্ধ ছিলাম কেন? আমি বললাম যে একটা বিপদ আসছিলাম, তারপরে বলি আমাকে এখান থেকে নিয়ে যান। তখন সন্ধ্যার পর তখন ওখান থেকে আমাকে নিয়ে যায় একটা রুমে রাখে, আলাদা একটা রুম। সেখানে বাদাম ক্ষেত ছিল, বাদাম ক্ষেত পাহারা দেওয়ার জন্য রুমটা ছিল। আমরা 2 জন ছিল আর সাথে একজন ছিল যে পাহারা দিত বাদাম ক্ষেতটা, সে ছিল একই রুমে। তখন সেখানে আসছিলাম রাত্রে যেটা জানতে পারলাম আমার বাবাকে অপমান করা হয়েছে সেদিন রাত্রে। পুলিশ টুলিশ এসে আমাদের যে বাজারটা ভরে গেছে। আর যেটা জানলাম ওর বাবা, সাথীর মাকে অনেক মারধর করছে যে তোর জন্য আমার মেয়ে চলে গেছে। তো ওই ঘটনাটা আমি সাথীকে বলিনি, কারণ কান্নাকাটি করবে। আমি সেখানে 3 রাত ছিলাম। 3 রাত থাকার পর সেখানে কোনো খাবার ছিল না। দিন হলে বাইরে থেকে তালা দিয়ে চলে যেত ওরা, বুঝতে না দিত যে এখানে লোক আছে। তো আমরা দিনে ঘুমাইতাম, খিদার যন্ত্রণায় তো ঘুম আসে স্বাভাবিক। আমরা ঘুম ছিল। আপনার দুজনকে একসাথে রেখেছিল? হ্যাঁ, রেখেছিল একই ঘরের মধ্যে। একই ঘরে, এবং সারাদিন আপনাদেরকে তালা দিয়ে রাখছে। তো আমরা না খেয়েছিলাম। তো হঠাৎ করে জানতে পারলাম যে ওরা জানা হলেছে আমরা এখানে আছি। পর দাঁড়ান, আমি একটু জানতে চাই, যেহেতু আপনারা ফার্স্ট টাইম, হ্যাঁ খারাপ লাগার একটা ব্যাপার ছিল যে খাবার দাবার দিত না, কষ্ট হতো, কিন্তু একই সাথে এটাও তো ঠিক যে আপনারা 2 জন একই সাথে 3 দিন একই রুমের মধ্যে এবং দরজাতে বাইরে থেকে তালা দেওয়া, আপনাদের মধ্যে অন্য কোন ধরনের রিলেশন হয়েছিল এই সময়? জি না, শারীরিক কোনো সম্পর্ক ছিল না, কারণ আমার নিয়ত ছিল যে আমি সামাজিক নিয়মে আমি তাকে গ্রহণ করে যা করা করবো। ওকে, তারপর অলরেডি খুঁজছো আমাদের যে রুমটা ছিলাম সেই রুমটার সামনে এসেই চিন্দি দিয়ে 5 জন লোক এসে ওর ছবি নিয়ে এসে দেখাচ্ছে যে এরকম লোককে এখানে দেখা গেছে কিনা। তো সেখানে তো আমরা যখন যাই তখন কেউ দেখে নেই, তখন বলছে যে নাই। তখন তো বাইরে দেওয়ার রুমটা তালা মারা। তো ওই দিন রাত্রে ও একটা খারাপ স্বপ্ন থেকে যে আমরা দরাত খাইছি, আমাকে মাইরা ফেলাইছে। তখন ও খুব কান্নাকাটি করে, যার আন্ডারে আমরা এখানে ছিলাম তাকে বলে, ভাই আমি এখানে থাকবো না, আমি খারাপ স্বপ্ন দেখছি, আমি এখানে কোনো অবস্থায় থাকবো না, আমাকে এখান থেকে অন্য জায়গায় দেন। ওই ভাইটা আমাদেরকে চিনজি দিয়ে অনেক কষ্টে রুগী সাজিয়ে আমাদেরকে নিয়ে আসে, ওর ব্যবস্থা করে যে আমাদের আসলে আনবে। আসলে ওখানে ওর যে জানানরে ছিলাম, ওর রিলেটিভ একজন ওখানে এনে ওর সাথে আলাপ হয়েছে, আমাদের বিয়ে দিয়ে চাকরি ব্যবস্থা দিবে, সেখানে ওরা বাসা দিয়ে আমাদের রাখবে। তো আমরা গাজীপুর আসি। গাজীপুর আসার পথে আমরা খুব ভয়ে ছিলাম, না জানি ধরা খাই। আমরা ধরা পড়ি নাই। যেটা হলো আমরা সন্ধ্যার দিকে ওই লোকটার কাছে আসি। আসার পর ও কাজে বার করে রাখছিল আমাদের বিয়ে দিবে। তো যেটা হয়েছিল, আমাকে দেখে লোকটা চমকে গেল যে অল্প বয়সে। তখন এখন দেখলেও অনেকে চমকে যাবে। তখন বললো যে ঠিক আছে শোনো, আলাদা ভাই জিজ্ঞেস করলো, সাথীকে জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করলো, দেখো এই যে দেখো তোমার জন্য টাকা রেডি করছি, কাজী রেডি করছি, কিন্তু তোমার যে বয়স, তুমি তো বাড়ি থেকে কাগজ না নিয়ে, নিবন্ধন ফর্মটা না নিয়ে চলে আসছো, তাহলে তো বিয়ে পড়ানো সম্ভব না। তোমার যে বয়স, সে বয়সে কোনো কাজই রাজি হবে না, তো তোমরা বাড়িতে চলে যাও। আমরা বললাম জি না, আমরা বাড়িতে যাব না। বললো কেন? আমি বললাম যে ওর আব্বা খুব ডেঞ্জারাস, ওকে মেরে ফেলবে, আর ওকে মেরে ফেলে আমরা বাঁচবো না, মারা যাবো। ও বললো ওর আব্বাকে নাম বলো তো দেখি। তো নামটা বললাম, ও ফোন দিল, আমাদের এলাকায় ফোন দিয়ে বললো যে ওকে চিনে কিনা। আমার শ্বশুরের নামটা বললো যে ওই লোকটা কিরকম, কি মেজাজি, কিরকম হতে পারে। তখন যেটা জানলো যে সত্যি ডেঞ্জারাস কিছু হতে পারে, তখন বললো যে ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো যে এখানে তোমার কেউ আছে? আমি হ্যাঁ আছে। কোথায়? আমি বললাম জামগড়া কে? আমি আমার বড় বোন আছে। তো বললো যে নাম্বারটা আমাকে দিবা। আমি কেন? আমি যাবো না, আপনি যদি না পারেন তো আমাকে ছেড়ে দেন, কিন্তু আমি আমার বোনের কাছে যাবো না, আমি আমার পরিবারের কারোর কাছে যাবো না, আমাকে পেলে আমাকে মেরে ফেলবে। বললো মারবে না, আমি নিজে নিয়ে যাব। পরে বললো যে যদি ওকে ওর বাবার কাছে দিয়ে দিই, সেরকম কিছু করিয়ে দিব, সেরকম দলিল নিয়ে দিব যে ওকে কিছু করতে পারবে না, পাশাপাশি তোমাকে কিছু করতে পারবে না, ফেরত দিব। আমিও বলছি যে আমি মারা যাব, আর সেই রিস্ক কি আপনি নেবেন? সাথেও বলছে যে আমি মারা যাব, সেই রিস্ক কি আপনি নেবেন? তো দুজনের কথা, লোকটা ভয় পাইছে, যে বয়স মারা যেতে পারে স্বাভাবিক। তখন ও আমার আপুর সাথে কথা বললো যে আপনার ভাই কি বাবু? আপা বললো হ্যাঁ। ও কি বাড়ি থেকে চলে আসছে? বললো হ্যাঁ চলে গেছে, কিন্তু আপনি কে? তখন ওই লোকটা বলতেছে যে বাবু আমার কাছে আছে, অমুক জায়গায়, আপনি নিয়ে যান। বলতেছে আমি তো অফিসে এখন আসতে পারবো না, আপনি যদি কষ্ট করে নিয়ে আসতেন। তো ওই লোকটা বলতেছে আমি নিয়ে আসতে পারবো না, তো আমি লোক দিয়ে পাঠাইতেছি। তো ওই লোকটা নিজে সিনজি ভাড়া করে খাবার জন্য টাকা দিয়ে নিজে পাঠিয়ে দেয়, আশুলিয়া থেকে জামগড়া পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর আমি আপার কাছে যাই। তো আমি আপুর কাছে গিয়ে আমি পায়ে ধরে ফেলি যে আপু যা হয়েছে বলেছে। আপু বলে কি করস উঠ, লোকে দেখলে কি বলবো। আমার দেখা দেখি ও আপু পায়ে ধরে ফেলে। তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোরা কিছু খাইছিস? যেমন কই না। তখন যা ছিল ফ্রিজে তাই দিছিল,
এখন অনেক খিদা নিয়ে তো আর খেতে পারি নাই, তো অল্প করে খাইছিলাম, ও খাইছিল অল্প কয়টা। খাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো আলাদা ভাই এনে আমার আপু যে ওকে যদি দিয়ে দিই তাহলে তোর কোনো অসুবিধা আছে? তখন আমি বললাম যেটা যে আমি কি বলবো আর, মানে আমার আপু যেহেতু আমি একটা বিপদে ফেলাই দিছি, ওই দিক দিয়ে শুনছি যে মামলা হয়েছে, মানে ওর আব্বু মামলা করছে আমাদের নামে। কি মামলা করেছে, কাকে আসামি করেছে সেটা তখন আর জানতে পারি নাই, শুধু যেটা জানছিলাম আমার আব্বু, আমার পরিবারে আমার ভাই, আমি, আমার বন্ধুর নামে মামলা করছি, কিন্তু বন্ধুরা কাদের নামে সেটা তখন সঠিক করে জানতে পারছিলাম না। তখন আমি বুঝতে পারছি যে যেহেতু আমার জন্য আমার পরিবারে কষ্টে আছে, তখন আমি আর কি বলবো মা আপুকে। তখন আমি বলছি যেটা যে ওকে দিয়ে দিলে ও মারা যাবে, তখন তোমরা আরো বেশি বিপদে পড়বা, শুধু এই কথাটাই আপুকে বলছিলাম। তো বলার পর দুজনকে 2 রুমে রাখছে। ওরা রাত্রে কি করছে না করছে, কি পরিকল্পনা সেটা আমি জানছিলাম না। তো সকালে উঠে, সেদিন ছিল 23 নভেম্বর 2011 সাল, সকালে খুব ভোরে তুলে আমাদেরকে মানিকগঞ্জ নিয়ে গেছিল, আমার বোনের শ্বশুরবাড়ি এলাকা। একটা বলে রাখি যেটা আমার 2 বোন একই বাড়িতে বিয়ে হয়েছিল। তো আমার ছোট বোনকে বড় আপু বলছে যে তুমি ওই কোর্টে আসো, আমি নিয়ে আসতেছি, বাবুদেরকে নিয়ে আসতেছি। তো ওই কোর্টে নেওয়ার পর যেটা হলো, কোর্টে নেওয়া ছোট দুলাভাইকে হাতে দিয়ে বললো যে এই নাও, এখন তুমি কি করবা করো, আমি চলে যাই, তোমার শালারে কি করবা করো। আমি দুলাভাই বললাম কেমন আছেন? দুলাভাই কয় কেমন আর থাকবো, তুমি যা করছো আর বালা থাকা যায়। তখন কোর্টে নেয়া, ওর নাম ঠিকানা নিল, নাম ঠিকানা নেয়া কোর্টে বিয়ে করাইলো উকিল টুকিল ধরে। তো কোর্টে আপনাদের বয়স নিয়ে কোনো সমস্যা হয়নি? বয়স যেটা হয়েছিল, উকিল আমাকে দেখে ঠিক একইভাবে চমকে গেছিল। তখন যেটা বলছিল যে ওকে তো ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া যাবে না, ওর যে বয়স। উকিলটা বলতেছে যে কিছু টাকা বেশি দাও, তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে যেতে হবে না, এমনি হয়ে যাবে। তো কিছু টাকা বেশি দিয়েছিল। আর এ ফাঁক দিয়ে সাথে ওই দুলাবের একটা আত্মীয় একটা বাসায় রেখা আমাকে নিয়ে আসছিল শুধু কোর্টে, সাথে নিয়ে রেখাইছিল ওখানে। কোর্টে আমার সাইনটা নিয়ে ওই কাগজ রেডি করে উকিলের মোহরি যেটা নাকি বলে, ওকে পাঠাই যে সাথে সাইন নেওয়া আর ওর মন্তব্যটা শোনার জন্য, যে সে কি নিজ ইচ্ছায় আসছে কিনা। তখন ও গিয়া ওকে জেরা করার পর ও বলছে যে না, আমি নিজে ইচ্ছায় এসে ওকে বিয়ে করতে চাই, শুধু কোর্টের কাগজটা করছি। তখন তো আর কাজী বিয়ে পড়ায় না, কোর্টে যেটা উল্লেখ করছিলাম যে পরে আমরা বিয়ে করে নেবো, তখন কাজী আর বিয়ে পড়ায় না। কোর্টে আপনি কি করলেন? কোর্টে সাইন হয়ে গেল? হ্যাঁ, কোর্টে সাইন হওয়ার পর আপনি বিয়ে করতে যাচ্ছেন আবার? হ্যাঁ, কোর্টের কাজ শেষ, এখন রেজিস্ট্রেশন, যেটা রেজিস্ট্রেশন, দলিলের পরে আবার রেজিস্ট্রেশন করতে হয় না? হ্যাঁ, করতে হয়। ওই রেজিস্ট্রেশন করতে কি সমস্যা হলো? সমস্যা হলো কোনো কাজে আর রাজি হচ্ছে না। কেন? যে আমাদের বয়স দেখে, যেখানে কোর্টে এরকম করে দিচ্ছে তবুও রাজি হয় না। মানে কোর্টে আপনার বয়স উল্লেখ করা ছিল? হ্যাঁ, উল্লেখ করা আছে। কোথায় উল্লেখ করা? এখানে দেখি। ওকে, ছাত্রীর বয়স ধরা হয়েছে 20 বছর, আপনার বয়স ধরা হয়েছে 22 বছর। আর আপনার বয়স কত ছিল সেই সময়? সে সময় 19 চলে। 19 চলে। আর ওর বয়স কত? ও তখন কোন ক্লাসে পড়ে? ও তখন টেস্ট পরীক্ষা দিয়ে গেছে এসএসসির, আর আমি আর টেস্ট পরীক্ষার সামনে। ওকে, তার মানে দুজনই আপনারা অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক। ওকে, তারপর কি হলো? তারপর কাজে যেটা বললো যে বিয়ে পড়াইতে পারবে কিন্তু নকল দিতে পারবে না। আমরা চাচ্ছি নকল, বিয়ে যে পড়ালো রেজিস্ট্রেশনের নকলটা দেওয়ার জন্য। ওটা দিবে না? ওটা দিবে না, দিলে ওরা নিজেরা বিপদে পড়বে। তখন উকিল বলছে যে আমরা তো পারতেছি না, এখন আপনি কিছু করেন। তো উকিল একটা কাজের ব্যবস্থা করছে, ব্যবস্থা করে নকল দিছে। ওই উকিলের সাহসে এটাই সেই নকল না? হ্যাঁ, আর সেজন্য টাকা একটু বেশি দিতে হয়েছিল। টাকার কাছে গিয়ে উকিল আচ্ছা, জানলাম আর কি। আরো কত কি জানার আছে। তারপর কি হলো? তারপর এদিন বিয়ে হলো, দোলাবের বাড়িতে নিয়ে গেল, বাসর রাত আমাদের। ওই মুহূর্তে অনুভূতিটা কি ছিল? বাসর রাতে আপনি তো পাইলেন ওকে? আসলে আমি বিশ্বাস করতেছিলাম না যে ওকে আমি পাবো কোনোদিন। আমাদের পরিবারে যে এটা ছিল, আমাদের পরিবার তো কোনো সময় ওদের কাছে যাবে না, ওদের পরিবারে কোনো সময় আসবে না। তা আমরা ভাবছি কোনো সময় পাবো না, ওইভাবে তাকে পাবো আমি তখন কল্পনা করতে পারছিলাম না। ওকে, বাসর রাতে যান। তারপর তখন বাসর রাতে গেলাম। কয় টাকা দিন মোহর ধরেছিল আপনাদের রেজিস্ট্রেশনে? 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা। ওকে, আমি বাসর রাতে ঢোকার পর আমাকে জড়িয়ে ধরছিল, সালাম করছিল। প্রথম সালাম করার পর ওকে আমি গিফট দিয়েছিলাম। কি গিফট দিয়েছিলেন? যে একটা আংটি দিয়েছিলাম আমি। এই যে বাসর রাত, এই যে আপনাদের বাসর রাতে যে জিনিসগুলো লাগে সাধারণত, আপনার তো টাকা পয়সা কিছুই ছিল না, এগুলো কি ম্যানেজ করে দিয়েছে? জি, তখন দুলাভাই বলছে যে বাসর রাতে গেলে তো বউয়ের জন্য কিছু নিয়ে যেতে হয়, তো তুমি কি নিবা? সেটা আমি জানতাম না আসলে আগে। তখন আমার দুলাভাই বলার পর দুলাভাই টাকা দিচ্ছে, তোমার যা ইচ্ছা তুমি নাও। ওকে, তারপর আমি নিয়েছিলাম একটা আংটি, তোকে দিছি। আর আমি এইটুকুই বলছি যে তোমাকে এত কাছে এত অল্প সময় পাবো আমি আশা করিনি। এই যে এত কষ্ট, শত কষ্ট, ওই দিক দিয়ে আমার পরিবারে এই যে মামলা হয়েছে, বাড়িতে কেউ থাকতে পারে না, আমার আব্বুকে অপমান করা হচ্ছে, এই সব কষ্টগুলো তখন আর বিয়ের পর ওকে কাছে পাওয়ার পর এই কষ্টগুলো যেন আমাকে সইতে পারতেছে না, এরকম। তোর সাথে 17 দিন সংসার হয় আমার।
পুলিশের ভয়ে আমাদের এক এক দিন এক এক জায়গায় থাকতে হয়েছিল। এর মধ্যে যেটা হয়েছিল বাসরাতে পরের দিন আমার আব্বু ওখান দিয়ে বললো যে মামলা নিষ্পত্তির জন্য, যেটা হলো যে ওর আব্বুর সাথে মিটিং বসলো, বসার পর ওর আব্বু মানবেই না। তখন অনেক বড় বড় নেতা ধরার পর বলছে যে ছেলে মেয়ে উপস্থিত করানোর জন্য। তো আমার আব্বু বলটা সেটাই করছিল যে শিকার হিসাব ছিল যে ছেলে মেয়ে আমার আন্ডারে আছে। বাসরাতের পরের দিনে আমাদের যেতে হবে বাড়িতে নেতাদের সামনে। তো গেলাম, সেখানে আমাদের কুপন ভাই আগে জানা নিছে যে সেখানকার অবস্থার কিরকম, বিপদ হবে কিনা আমাদের জানা আমাদের উপস্থিত করাইছে। তো সেখানে উপস্থিত হওয়ার পর ওর আব্বু আসে নাই, ওর আম্মু আসে নাই, ওর ভাই আসছিল আর ওর একটা মামা ছিল। ওর আব্বু বলছিল যে ওই মামাটা যা ডিক্লিয়ার দিবে ওখানে তাই মাইনা নিব ওর আব্বু। যেটা হলো আমাদের উপস্থিত করার পর সবাই দেখে বলে এই দুই ছেলে মেয়ে, বয়স তো অল্প, সবাই বলে একই কথা। তখন নেতাদের পক্ষ থেকে একজন নেতাকে পাঠাইছিল যে আপনি যান, আপনি কিছু জিজ্ঞাসা করেন। তখন এসে খুব ভয় দেখাইছিল সাথে ওই নেতা যে তুমি কার সাথে কারকে নিয়ে পালিয়েছো, ও তোমাকে কি কামাই করে খাওয়াবে, কি করো তুমি? আমরা জিজ্ঞাসা কি করো, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি এবার ইন্টার পরীক্ষা দিব। বললো যে এই লেখাপড়া দিয়ে তুমি ওকে কি করবে, ওকে কিভাবে চালাবে? সাথে বোঝাচ্ছে যে দেখো তোমার এই বয়সটা হয়তো বা রঙিন স্বপ্ন দেখছো, তোমাকে কসমেটিক দিতে পারবে না, খাওয়াতে পারবে না, যখন যা চাচ্ছ তা পারবে না, তখন তো আর এই স্বপ্নটা থাকবে না, তখন তো ঠিকই মা বাবার কাছে ফিরে আসবা। তো এখন মা বাবার কাছে চলে যাও, এই ভুলটা করো না। তো ও বলতেছে যে ও যদি আমাকে না খাইয়ে রাখে আমার কিচ্ছু চাই না, আমি শুধু তাকে চাই, যদি না খাইয়ে রাখে তাতেই আমি খুশি, ওর কাছে থাকে মরবো তাতেই আমি খুশি, আমি যাব না, আমি বাড়ি থেকে বাড়ি হয়েছি, আমি আর ওকে ছাড়া যাব না, বাড়িতে যাবোই না। তো নেতারা অনেক ভয়টা দেখা পারে নাই। আবার সাথে জিজ্ঞেস করেছিল তোমাকে জোর করে নিয়ে গেছে? সাথে বলছিল যে না আমি ওকে নিয়ে গেছি। সেটা বলার পর ওর মামা এক পর্যায়ে ক্লিয়ার নিয়ে নিল যে আমাদের বিয়ে পড়াবে। তখন আমরা শেয়ার আসি নাই যে আমরা বিয়ে করে গেছি, তখন আপনারা বলেন না এটা যে আমরা বিয়ে করে গেছি। আচ্ছা আচ্ছা। তখন ওর মামা বলতেছে বিয়ে পড়াবে। ওর মধ্যে ওর ভাইটা আপন ভাই, ওর এক ভাই এক বোন, ওর বড় ভাই বলতেছে যে আমি ওর সাথে কিছু কথা বলবো, তো ওকে আলাদা ভাই নিয়ে গেছে, ওকে বুঝাচ্ছে। বোঝানোর পর বলতেছে যে জানোই তো তুমি কই যাইবা, ঢাকায় তো থাকবা, ঢাকা থাকলে ঢাকা আমার কত লম্বা হাত তুমি জানোই, ওকে কিভাবে বাচ্চা দেখবো, চলো বাড়িতে চলো, পরে আমি নিজে তোমাকে ওই ছেলে হাতে তুলে দিব। তো ও বুঝতে পারছে বালদা নিবে, মিথ্যা বলে নিবে, পরে আর দিবে না। বলছে না এখান থেকে বিয়ে পরে নাও, আর নাহলে আমি যাবো না। বললো যে লেখাপড়া শেষ করো আগে, তারপর বললো না এখন আমি চাই, পরে তোমরা দিবা না। তখন বলতেছে যে না আগে চলো, ও যাবে না। তাহলে না গেলে তাহলে তোমার কি স্ট্যাম্পে সই দেওয়া যেতে হবে, তোমার বাবার বাড়ি ছিল না, মা বাবা ছিল না, তোমার কোনো ভাই ছিল না, সেই দাবি নিয়ে কোনোদিন ওই ছেলে যদি কোনোদিন ছেড়ে দেয় বা কোনোদিন ছেলেকে ভালো না লাগে তখন বাপের বাড়ি আসতে পারবে না। This track was downloaded from FusionBD.com. তখন ও বললো ঠিক আছে তুমি যে কোনো ডকুমেন্ট চাও আনো, আমি ডকুমেন্ট দেবো, আমার বাবা বাড়ি লাগবে না। ওরে বাবা, আমি ওকে চাই। তখন ওর ভাই একটা কথা বলছিল আমার কাছে যদি এই মুহূর্তে কোনো মেশিন গান থাকতো তাহলে আগে তোমাকে গুলি করতাম, ওই ছেলেকে না। তখন ওর আম্মুকে ফোন দিয়ে বলে, সাথে আম্মুকে ওর ভাই বলে যে আম্মু মনে করো তোমার মেয়ে নেই, তোমার কোনো মেয়ে ছিল না। এই সালিশটা কি আপনার বাড়িতেই হচ্ছে? না, এটা আমাদের অন্য গ্রামে। অন্য গ্রামে হচ্ছে, দুজনের কারো বাড়িতেই না? না, কারো বাড়িতে না। আচ্ছা। বললো যে আম্মু বাজার থেকে বিষ নিয়ে আসি, বিষ খায় মারা যাও, মনে করো তোমার কোনো মেয়ে ছিল না। লাউড স্পিকার দিয়ে শোনাচ্ছে, সাথী শুনছে, তবুও সাথী রাজি হয়নি যে আমি যাবো, ও যাবেই না। তখন ওর ভাই তো ব্যর্থই। তো ওই মুহূর্তে ওর আব্বু কি করে পুলিশ নিয়ে ঢুকে ওই বাড়িতে। আমরা যেটা জানি, আমরা ঢোকার পর যেটা খবর আসছিল মোবাইলে, যে বাজার ভরে অনেক লোক টুক আসতেছে, বাজার দিয়ে টাক ভরে, হাতে লাঠি ছুরি আছে, আমাকে মেরে ফেলবে, ওর বাবা পাঠাইছিল। তো সেজন্য যে নেতা বাড়িতে ছিলাম, নাম বলতেছি না, সেখান থেকে আমাকে অন্য দরজা দিয়ে বের করে অন্য দিক দিয়ে নিয়ে যায়। আমার আব্বুকে সরিয়ে ফেলে, মানে যে রোডটা ছিল দুদিকে, একদিক দিয়ে পুলিশ ঢুকাইছে ওর আব্বু, অন্য দিক দিয়ে ওর আব্বুর লোক রেখে দিছে যে আমাকে পেলে মারা ফেলাবে, আমাকে রাখবেই না। তো এই দুইটা রোড ছাড়া অন্য রোড দিয়ে আমাকে পাঠিয়ে দিছে সাথে, আর আমাকে দুজনকে। তো রাত্রে অন্য এক জায়গায় থাকতে হচ্ছে আমাকে, ওদের নির্ধারিত স্থানে। ওখান থেকে সকালে আমাকে আবার শিফট করে এই মানিকগঞ্জ পাঠিয়ে দেওয়া হয়। দিন রাত্রে আমার দুজন ফ্রেন্ড অ্যারেস্ট হয়। যে দুজনের নামে মামলা করেছিল? না, মামলা তো আছে এখানে 14 জন, তার মধ্যে থেকে দুজন গ্রেফতার হয়, আর বাকিরা পলাতক ছিল, ধরতে পারেনি। তো দুজনকে রিমান্ডে নিয়ে, অবস্থা খুব সিরিয়াস বাড়ির দিকে, বাড়িতে কেউ থাকতে পারতেছে না। আর ওই দিন রাত্রে আমার বাড়ির ঘর ভাঙচুর করেছিল ওদের বাবার লোকেরা।
তো ভাঙচুর করছে, আমার বাড়িতে থাকতে দিবে না, আমার বাড়ি পুড়িয়ে ফেলবে, এরকম অনেক কথা বলছে, ঠেট দিয়েছে। এসব জানার পর আমরা তো এখান থেকে আর আছি, তখন আমার আব্বু অনেক নেতা ব্যথা ধরে অনেক কিছু চেষ্টা করে দূর থেকেই, যেহেতু বাড়িতে যেতে পারি না, আব্বু এই মামলায় আছে, তখন সিদ্ধান্ত নিল যে আপোষ আর করাই যাচ্ছে না। মামলাটা কি নারী নির্যাতন না, মামলা? যে মামলা দিছে মামলায় ওর কথা কোর্টে গ্রহণযোগ্য হবে না, সেই জন্য সেই দিক দিয়ে আমরা ঠেকে গেছি। উকিলের সাথে আলাপ করছে, কোনো কাজ হবে না, উকিল যেটা জানিয়েছিল আব্বুকে। তখন আব্বু বলছিল, আব্বুকে যে বুদ্ধিটা দিয়েছিল উকিলে, যে ওর বাবার সাথে যা মীমাংসা যেতে পারেন সেভাবে যান, যেভাবে পারেন। তারপর ওর বাবার সাথে মীমাংসা জানার জন্য শেষ পর্যন্ত এই মীমাংসা হলো যে ওর মেয়েকে যদি দিয়ে দেয়, মানে আমি যদি সাথীকে দিয়ে দিই তাহলে মামলা তুলে নিবে। ওকে, আমরা একটু মামলাটা শুনে পড়ে শোনাতে চাই আমাদের শ্রোতাদেরকে। মামলার কাগজটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে, জনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ অমুক 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 অমুক, পুরো ঠিকানা এখানে আছে, এবং অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করিয়া জানাইতেছি যে আমার মেয়ে হাবিবা আক্তার সাথী, সে এবছর দাখিল পরীক্ষার্থী ছিল। 1-1.5 বছর পূর্ব হইতে এত নম্বর আসামি আমার মেয়ের মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেম প্রস্তাব দিত। বিষয়টি আমার মেয়ে বাড়িতে আসিয়া জানাইলে আমি আসামির পিতা, ভাই এবং তার আত্মীয় স্বজনদের নিকট বিচার চাই, কিন্তু তারা বিষয়টি আমলে না নিয়ে উল্টো আমার মেয়েকে 1 নম্বর আসামির সহিত বিবাহ দেওয়ার জন্য অন্যান্য আসামিদের মাধ্যমে প্রস্তাব বাড়িতে থাকে। আমার মেয়ে নাবালিকা বিধায় আমি তাদের বিবাহের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করি। এতে সকল আসামিগণ একজোট হইয়া আমার মেয়েকে অপহরণ করিয়া নিয়া যাইবে মর্মে হুমকি দিতে থাকে। গত এত তারিখ সকাল 9 ঘটিকার সময় আমার মেয়ে মাদ্রাসায় যায়। একই দিন বেলা অনুমান 12:30টার সময় বাড়িতে আসিয়া আমার মেয়ে বাড়ির উত্তর পাশে আমার আত্মীয় রেদওয়ানের বাড়িতে যাওয়ার সময় কাজলের বাড়ির উত্তর পাশে থাকা অবস্থায় পৌঁছালে সকল আসামিরা দা ছোড়া নিয়ে আমার মেয়েকে ভয় দেখায়। মেয়ে চিৎকার করলে খুন করার হুমকি দিয়ে সকল আসামিরা আমার মেয়েকে টানা হ্যাচড়া করিয়া একটি অজ্ঞাত নম্বরের সিএনজিতে উঠাইয়া দিলে আসামি শাহিদুল ইসলাম বাবু, তারপরে আরো বেশ কয়েকজন নাম আছে এখানে, আমার মেয়েকে অপহরণ করিয়ে নিয়ে পশ্চিম দিকে উক্ত সিএনজি যোগে চলিয়া যায়। হুড়োহুড়ি শব্দ পাইয়া আশেপাশের লোকজন আসিতে দেখিয়া অন্যান্য আসামিরা দ্রুত দক্ষিণ দিকে চলিয়া যায়। সংবাদ পাইয়া আমি ঘটনাস্থলে আসিয়া লোকজন নিয়া আমার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজ তালাশ করিয়া পাই নাই। পরে আমি স্থানীয় লোকজন নিয়ে আসামিদের বাড়িতে গিয়ে আমার মেয়েকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু আসামিরা আমার মেয়েকে ফেরত না দিয়া উক্ত ঘটনা নিয়ে বাড়াবাড়ি করিলে আমাকে জীবনে মারিয়া ফেলার হুমকি দিয়া তাড়াইয়া দেয়। বর্তমানে আমার মেয়ে কোথায় কি অবস্থায় আছে আমার জানা নেই। আমার নাবালিকা মেয়েকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হইয়া এজাহার দিতে বিলম্ব হইল। অতএব উক্ত বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়। এটা ছিল এজাহার, এবং এখানকার কে তদন্ত করবেন, কি হয়েছে না হয়েছে এখানে। আচ্ছা, এখানে তো ইয়েরও সাক্ষী আছে। হ্যাঁ, সাথে সাক্ষী আছে। হ্যাঁ, সাথীও তো এখানে সাইন দিয়েছে। সাথে সাক্ষী দিয়েছিল। পরে 8 ডিসেম্বর যেটা হলো, মানে সাথী সাক্ষী দিল মানেটা কি? ওনার বাবা যে, আমি বলতেছি যে আমার আব্বু এই সিদ্ধান্তে গেছে যে ওর আব্বুর সাথে যে মেয়ে দিয়ে দিলে ওর আব্বু মামলা তুলে নিবে। ওকে ওকে। তো আব্বু বলতেছে যে 2 জন বন্ধু যেহেতু জেলে আছে, আমার জন্য অনেকগুলো ফ্যামিলি প্লাস সবাই ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, সবার সামনে পরীক্ষা, সবার জীবন ধ্বংস হয়ে যাবে। তো তখন ওদেরকে বাঁচানোর জন্য আব্বু যেটা করলো, আমার কাছ থেকে মিথ্যা বলে সাথীকে নিয়ে গেছিল, যে সাথীকে কোর্টে তুলে আমাদের পক্ষ থেকে সমাধান করবে, উকিলের সাথে আলাপ হয়েছে। তো এই বলে আমার কাছ থেকে আমার 2 জন বন্ধু আছে জেলে, তো ওদেরকে বাঁচানোর জন্য আমি সাথীকে দিয়ে দিই, যা বলছে যে 3 দিন পর আবার আমার কাছে দিবে, কোর্টে রিয়া করে সাক্ষী নিয়ে আমাকে আবার আমার কাছে ফেরত দিবে। তো তখন আমি ওকে 8 ডিসেম্বর আমার হাতছাড়া করি, যেটাই ছিল আমার জীবনে সর্বশেষ দেখা 8 ডিসেম্বর। তো আমার আব্বুর কাছে আমি দিয়ে দিই। আমার আব্বু নিয়ে বিকালে যেটা শুনতে পারি, আমি দুপুরের দিকে দিছি, বিকালে যেটা শুনতে পারি যে আমার আব্বু সাথে গিয়ে ওর আব্বুর কাছে তুলে দিয়েছে, আর বলছে যে আমি আমার আব্বুর কাছে আছি, আমি ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না। সাথে আমার কাছে যোগাযোগ করছিল পরে ফোন দিয়ে আপনাকে বলছে, আর বলছে যে আব্বু আমাকে কোর্টে তুলবে, কোর্টে তুললে আমাদেরকে মানে মামলা তৈরি করার জন্য আমাকে ভালো বুদ্ধি দিছে। কোর্টে বলছে যে সাক্ষী দিতাম যে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে নিছি না, আমি বাড়ি থেকে রাগ করে অন্য জায়গায় চলে গেছিলাম, এভাবে বলছে আব্বু কোর্টে বলার জন্য। তো চিন্তা করো না, আমি ভালো আছি, আমাকে খুব আদরে রাখছে। তো এভাবে যোগাযোগ চলছে। তো যেদিন কোর্টে গিয়ে ও সাক্ষীটা দিছে, এই সেই সাক্ষী পেপার, কি বলেছিল ওখানেও দেখেন। জনাব সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে এত সূত্রে বর্ণিত মামলার উদ্ধারকৃত ভিকটিম হাবিবা আক্তার সাথী, পিতা মোহাম্মদ এত 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 এত, আপনার আদালতে প্রেরণ পূর্বক এই প্রতিবেদন দাখিল করিতেছি যে গত এত তারিখে ভিকটিমকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মল্লিক বাড়ি গ্রাম হইতে ভিকটিমের বান্ধবীর আত্মীয় বাড়ি হইতে উদ্ধার করা হইয়াছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমের জবানবন্দি না নিয়ে দমন আইনের 22 ধারা মতে রেকর্ড করা একান্ত প্রয়োজন। ও সেখানে বলেছিল, জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আমি এর সময় আমার পিতা লেখাপড়া করার জন্য চাপ সৃষ্টি করে, মানে একটা অন্য ধরনের একটা কথাবার্তা বলেছে, যেখানে আপনাকে সেভ করেছে এবং বাবাকেও সেভ করেছে, করে সেখানে সে এখানে একটা সাক্ষী দিয়েছে। যেদিন আমার কাছে চলে যাব সেদিন আমার আব্বুকে বলছিল যে
আব্বু আমাকে আজ যাই করেন আমার বাবার কাছে তুলে দেন না, তাহলে আপনাদেরকে আমি বাঁচাতে পারবো না। ওকে, এখানে প্রয়োজনে আমি আমাকে একটু মেরে পড়েই ফেলুন। শোনাই ও কি বললো। আপনার জিজ্ঞাসাবাদে বলিতেছি যে আমি এত ডিগ্রি মাদ্রাসায় দাখিল ছাড়ি, এবছর আমি দাখিল পরীক্ষার্থিনী। গত এত এত তারিখে সকালবেলা আমি মাদ্রাসায় যাই। ওই দিন বেলা 12টা ঘটিকার সময় মাদ্রাসা হইতে বাড়িতে আসি। এ সময় আমার পিতামাতা আমাকে লেখাপড়া করার জন্য চাপ সৃষ্টি করে, আমাকে গালমন্দ করে। পরে আমি তাদের প্রতি অভিমান করিয়া পিতামাতার নিকট না বলিয়া আমি আমার খালার বাড়ি ভালুকা থানাধীন মুখে চলে যাই। এদিকে আমার পিতামাতা আমাকে খোঁজাখুঁজি না করিয়া পাইয়া 3 দিন পর থানায় মামলা দায়ের করে। আমাকে কেহই হরণ করে নাই এবং আমি কাহারও সাথে যাই নাই। পরে উদ্ধার করে এবং এটা সাক্ষী দেয় তারা, তাই তো? হ্যাঁ, সাক্ষী দেই। ওকে, তারপর পরে যেটা হলো, ওকে এই সাক্ষী দেওয়ার পর থেকে ওকে টর্চার করা শুরু করলো। থানা থেকে মামলা তুলে নিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া হলো। মামলা তুলে নাই, এটা মীমাংসা ছিল এই যে ওর আব্বু মামলা তুলতে যা খরচ হবে তা আমার আব্বুকে দিতে হবে। তা আব্বু রাজি হয়েছিল 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা মামলা তুলতে খরচ? মানে ওদের খরচ হয়েছে সেটা সহ 1.5 লক্ষ টাকা আব্বু। 1.5 লাখ টাকা দিয়ে ওরা মামলা করেছে পুলিশের কাছে। হ্যাঁ, যে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে, সেই 1.5 লক্ষ টাকা আপনার বাবাকে দিতে হবে। আমার আব্বুকে দিতে হবে। তো আমার আব্বু দিছে শুধু আমাকে বাঁচানোর জন্য। আমাকে এত ভালোবাসতো, এত ভুল করছি আমি মা বাবার কাছে, তবুও আমাকে বাঁচানোর জন্য আব্বু আম্মু এত কষ্ট করছে। কোর্টে সাক্ষী দেওয়ার পর থেকে ওকে টর্চার করা শুরু করে বাড়িতে। ওর আব্বু আম্মু অনেক মারধর করে। ও আমার সাথে লুকে লুকে যোগাযোগ করতো। তো হঠাৎ করে একদিন বলতেছে যে আপনারা বলেন নাই যে আপনাদের এই বিয়েটা হয়ে গেছে, এটা জানান নাই ওদের? না, ওরা জানতো না। এই ঘটনার পরেও আপনারা জানান নাই? না, ওরা জানতো না। এই বিয়ের ঘটনা তো আপনার দুলাভাই জানতো, আপনার আপুরা জানতো, আপনার বাবা জানতো, আমার ফ্যামিলি জানতো, পুরো ফ্যামিলি জানতো। আমার family তাহলে জানতো। এত কিছু হচ্ছে, আপনারা কেন এই বিয়ের কাগজটা নিয়ে সামনাসামনি দাঁড়ান নাই? মামলাটা যে রূপ ছিল, আমরা যে ও যে বিয়ে করছে ওটা যদি কোর্টে বলে, ও কথাটা গ্রহণ হবে না কোর্টে, কারণ ওর বয়স কম। সেদিক দিয়ে আমি ঠিক গেছি। ওকে। আর ওর আব্বু যেটা করছিল, মাদ্রাসার কাগজটা, মাদ্রাসার যে বয়সটা, সেই বয়স অনুযায়ী মামলাটা করেছিল, যার কারণে ওর আব্বুর কাছে সকল প্রমাণপত্র, যার জন্য আমি কিছু করতে পারবো না। আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, সেটাই বিপদের সম্মুখীন হতে ছিল আমাকে। তো ওকে টর্চার করতো, মারধর করতো, আমাকে বলতো না। এক সময় সহ্য করতে না পেরে আমাকে বলছে, আমার সাথে প্রতিদিন যোগাযোগ করতো চুরি করে লুকিয়ে। তো বলছে আব্বু আমাকে অনেক মারধর করে, অনেক বাজে বাজে কথা বলে, আম্মু আমাকে অনেক মারধর করে, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বললাম, দেখো আমার জীবন তো শেষই, আমি আর পরীক্ষা দিতে পারলাম না, তুমি যেহেতু গেছো তোমাকে পরীক্ষা দেওয়া হবে শুনছি, তুমি পরীক্ষাটা দিয়ে নাও, তারপর যা করা করবো। বলছি যত কষ্ট হোক তুমি মার খাইয়ে হলেও তুমি লেখাপড়াটা করো, তারপর আমি কিছু একটা করবো। তখন একদিন হঠাৎ করে বলতেছে যে আব্বু আবার আমাকে মেডিকেল টেস্ট করে আবার মামলা করবে। ওই মামলাটা কিছু করতে পারে নাই, আবার গোপন ভাবে মামলা করে তোমাকে আবার মামলায় ফাঁসাবে। মেডিকেল টেস্ট মানে কি? আপনাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়েছিল, সেটা তো বৈধভাবেই হয়েছিল। কিন্তু ওর আব্বু বলছে যে মামলা দিবে। তখন ও বলছে যে আমাকে টেস্ট করে মামলা দিবে, তুমি কিছু একটা করো, তোমার আব্বুকে বলো কিছু একটা করতে। তখন কিছু একটা আমরা আর করতে পারিনি। ওই দিন বলছিল যেদিন ওকে মেডিকেল নিয়ে যাবে, সেদিন বলছে যে আমার আর কিছু করার নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন লাইনটা কেটে দেয়, ফোনটা অফ করে দেয়। তখন যেটা জানতে পারি, সেদিন তাকে হাসপাতালে নেওয়ার কথা ছিল মেডিকেল টেস্ট করার জন্য। আর তখন সে হাসপাতালে যাবে না, আমাদের নামে মামলা দিবে, সেটা সে মানবে না। সেজন্য সে বিষ খাইছে, মারা যাবে, আমাদের বিপদে ভালাবে না। আর বিষ খাওয়ার পিছনে একটা কারণ যেটা ছিল, ওর আব্বু বলছিল যে ওই ছেলের কাছে আমি তোকে কোনোদিনও দিব না, প্রয়োজনে রিক্সাওয়ালা ছেলের কাছে দেবো। আর যদি ওই ছেলের কাছে যাস, ওর কলিজাটা আমি ছিঁড়ে আমার হাতে নিয়ে তারপর ওই ছেলেকে তোকে দিব। তো জানতে পেরেছে যেটা, যে কোনো অবস্থাতেই ওকে আর আমার কাছে দিবে না। আর সেজন্য সে বিষ খাইছে, যে মারা যাবে, আমাকে যেহেতু পাবেই না। তো বিষ খাইছে দুপুরের দিকে, আমি বিকেলে জানতে পারি সে বিষ খাইছে। তো তখন আমি ওই কথাটা শোনার পর আমি এত কষ্ট পাইছি, যে তখন আমি পাগল হয়ে গেছিলাম। আমি তখন ঢাকা ছিলাম, আমি দৌড়ে গেছিলাম যে আমিও মারা যাবো, আমিও বাঁচবো না। ও যদি পৃথিবীতে না থাকে আমি কার জন্য থাকবো? আমি দৌড়ে গেছি, আমি গাড়ির তলে পরে মারা যাবো। তো তখন পিছন দিয়ে আমি যে বাসায় বার থাকতাম, বাসা মালিকটা আমার পিছন দিয়ে আমাকে দৌড়ে আনে বাসায় আবার। তো আমি আর পারি নাই, আমি গাড়ি তুলে পরে মারা যেতে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম ওই সময়, যে সে কেন এটা করলো। তো আমি অনেক জায়গায় ফোন দিই, সে কি অবস্থা আছে আমি জানার জন্য, কিন্তু আমি জানতে পারি নাই। তো সেই ফোন তো এক জায়গাতে জানছি যে সে ভালো আছে এখন, আমি কোনো টেনশন না করতাম। তবুও আমার মন শান্ত হয় নাই যতক্ষণ ওর সাথে কথা না বলবো। তো বাদের দিন সকালে আমার সাথে কথা বলছে, তখন আমি শান্ত হয়েছিলাম। তখন সে আমার সাথে যে কথাটা হয়েছিল, সেটা আমার কাছে রেকর্ডটা আছে। আপনার ফোনে সে রেকর্ডটা আছে? ফোনে সেই রেকর্ডটা আছে। জি, রেকর্ডটা আপনি বাজাবেন? হ্যাঁ, বাজাবো। ওটাই কি আপনার লাস্ট কথা ছিল? ওটাই লাস্ট কথা ছিল, এরপরে আর কোনো কথা হয় নাই? কথা হয়নি। ওকে, এই ফোনটা বাজানোর আগে আমি একটু শ্রোতাদেরকে বলে নেই,
এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা এই ফোনটা রেকর্ডটা বাজানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কি বলবো, কতদিন যাবত কথা হয় না আপনার? লাস্ট কথা হয়েছিল 2011 সালের ডিসেম্বরের 25 তারিখ। হ্যাঁ। এরপর আর কথা বলতে পারিনি। SMS করেছিল 2012 সালের জানুয়ারির 3 তারিখ। তারপর এই কথা বলার ভিতর দিয়ে ও আমাকে বলছিল যে আম্মা আমাকে হাতে তাবিজ দিয়েছে, কবিরাজের কাছে গেছে, তাবিজ না থাকলে মারে, তোমাকে আমার মন থেকে তুলে দিবে, সেজন্য আমাকে তাবিজ দিয়েছিল। তার কিছুদিন পর থেকেই আর আমার সাথে যোগাযোগ নেই। আর আপনার ফ্যামিলি থেকে কি বলছে আপনাকে? আমার আম্মু আমাকে এটুকুই শেষ পর্যন্ত বলছে যে তুই যদি ওকে চাস, আবার ওই মেয়ের নাম নেস, ওকে যদি আনতে চাস, তাহলে বাজার থেকে বিষেন না, আগে তোর বাবাকে আর আমাকে খাওয়াই মাইরা ফেলে, তারপর ওকে আনবি। আপনার কি বলার আছে এখন? আপনি কি চান? আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি এটুকুই বলি, সে যদি একটু এই কথাটা শুনে থাকে, আমি তাকে এটুকুই বলবো যে সে যেন ফিরে আসে আমার কাছে। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে, আমরা এবার রেকর্ডটা শুনি। হ্যালো, জানি না নাকি রে, বাড়িতে না কিছু করেছে না, খালাতে রাজ যখন তো একটা কেউ কোনো কিছু বাংলাদেশে যে তন্ত্র খাওয়া 80 ফেব্রুয়ারি দিন আমাকে দেওয়া না, এরা দেখতাম তুমি যে না মন লয় না 80 ফেব্রুয়ারি আমার পরীক্ষা। মানে থিমটা কি ছিল এটার? আমার কথা এতটা স্পষ্ট বুঝতে পারিনি, মানে কি বোঝাচ্ছে উনি? 8 ফেব্রুয়ারি আমাদের প্রেমের জন্মদিনটা ছিল, সেদিন সে আমাকে দেখতে যাচ্ছিল আর কি। সেজন্য বলছে আমি বাংলাদেশের যে প্রান্তেই থাকি তার সামনে যাওয়ার জন্য, কিন্তু আমার এই সৌভাগ্য এখনো পর্যন্ত আর আসে নাই তার সামনে যাওয়ার। ও কোথায় আছে এখন আপনি জানেন? সে গাজীপুরে আছে। আপনি কেন যেতে পারেন না ওখানে? যে যার জন্য যেতে পারিনি, আমার মার কথাটা। আর ওখানে গেলে ওই যে বলছিলাম, ভালোবাসা মানে যেটা বুঝি আমি, যে আমার জন্য ওর কষ্ট হোক সেটা আমি চাই না। আর আমি যদি ওখানে যাই জানতে পারি তখন ওর আরো টর্চার হতে পারে, সেজন্য আমি যাই না। আর আপনি আপনার বাবা মার কথাও চিন্তা করেন, যেহেতু বিষ খাওয়ানোর কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ। ওকে, যেটা বলছিলাম যে বাবুর গল্প এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি কিছু বলার থাকে তো ফেসবুকের ওখানেই বলবেন, কারণ গল্পটাকে আমি কখনোই মূল্যায়ন করি না। কারণ গল্প শোনার পরে যদি আমি মূল্যায়ন করি, সেটা আমার মূল্যায়ন। গল্প লাখো মানুষ শুনেছেন এবং লাখো মানুষ তাদের মতো করে মূল্যায়ন করবেন, তাদের মতো করে ভাববেন। বাবুকে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, আমি জায়গাটা থেকে যেটা বুঝি, তোমার বয়সটা তুমি পার করে এসেছো অনেক আগে, তো তোমাকে যেটা বলতে চাই, তুমি কি পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিয়েছিলাম, শুধু আমার একজন বন্ধুর রিকোয়েস্টে, অনেক রিকোয়েস্টে আমি আবার লেখাপড়া শুরু করেছি। শুধু অনেক বন্ধুর রিকোয়েস্ট না, আমার মনে হয় লাখো লাখো শ্রোতা আজকে শুনেছে এই গল্পটা, এবং সবাই তোমাকে একটা অনুরোধ করবে, তুমি আর যাই করো না কেন, আর যাই করো, তুমি লেখাপড়াটা বন্ধ করো না। 1 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তুমি নিজের কোনো ক্ষতি করো না। এটা আমরা সবাই মিলে হ্যালো 8920 আজকে যারা বন্ধু আছে তারা সবাই মিলে আমরা তোমাকে এই রিকোয়েস্টটা করবো, অনুরোধটা করবো। এটা তোমাকে কোনো উপদেশ না, আমরা সবাই মিলে তোমাকে বন্ধু হিসেবে মানে অনুরোধ করতে চাই যে তুমি লেখাপড়াটা বন্ধ করবে না, যেভাবেই পারো তুমি লেখাপড়াটা চালিয়ে যাও। 1 আর 2 নম্বর হচ্ছে তুমি নিজের কোনো ক্ষতি করো না কখনো। আমরা অনুরোধটা করছি, বাকিটুকু তোমার হাতে ছেড়ে দিলাম, আমরা সবাই মিলে অনুরোধ করবো তোমাকে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি বাবুকে নিয়ে কিছু বলতে চান, সেজন্য ফেসবুকের যে স্ট্যাটাসটি দেওয়া আছে এই মুহূর্তে, ওখানে আপনারা বলতে পারেন। বলছেন অনেকে, আমরা সেই কথাগুলো নিয়ে একটু পরেই ফিরে আসছি, কে কি লিখেছেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, নাম বলুন, তারপর বলুন আপনার সেল নাম্বারটি এবং তারপর আপনার যা বলার আছে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। হতে পারেন আগামী সপ্তাহে আপনি আমাদের আজকে যে জায়গাটায় বাবু বসে আছে সেখানে বসে হয়তো আপনি আপনার জীবনের গল্প বলবেন, এবং আমরা সেটা অধীর আগ্রহ নিয়ে শুনবো। একটু পরেই ফিরে আসছি, তখন গত সপ্তাহে যিনি অতিথি ছিলেন তার সম্পর্কে কে কি বলেছেন আমরা জানবো। বাবুর গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো চারপাশে যারা আছেন, যারা অনেক অনেক বেশি আত্মসম্মান, যারা অনেক অনেক বেশি শ্রদ্ধাবোধ, যারা অনেক অনেক বেশি সামাজিকতা, যারা অনেক অনেক বেশি রাজনৈতিক, যেই অ্যাঙ্গেল থেকেই এই ঘটনাকে দেখেন না কেন, শুধু একটা কথা চিন্তা করবেন, বাবুর বয়স, বাবু যে সময় ভুলটা করেছে, ভুল বলি বা যাই বলি না কেন, সেই বয়সে সেই সময়টাতে এটা করা যায়। কিন্তু আমরা যারা ছিলাম ওই সময়টাতে, আমরা আসলেই কি সেই সঠিক বিচারটা করতে পেরেছি তাদের দুজনের প্রতি? এটা একটু চিন্তা করে দেখবেন। পারিবারিক কলহ বলি, কিংবা নিজের আত্মসম্মান বলি, কিংবা নিজের যে জায়গাটা থেকেই বলি না কেন, ভালো মন্দের ঊর্ধ্বে উঠে আমরা যদি একটু 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 চিন্তা করতে পারি যে একজন মানুষকে নষ্ট করে দেয়া কিংবা একজন মানুষকে স্পয়েল করে দেয়া, সেটা কিন্তু আসলে নিজের জন্য কোনো অর্থেই ভালো না। কারণ রবীন্দ্রনাথের একটা কথা আছে, যাকে তুমি পেছনে ফেলছো
সে কিন্তু পেছনে থেকে তোমাকে টানছে, সুতরাং পেছনে কাউকে ফেলে সামনে যাওয়ার সুযোগটা কিন্তু খুবই কম। অনেক অনেক খুদে বার্তা এসছে। মোহাম্মদ আরিফ হাসান আমাদেরকে লিখেছে, খুদে বার্তা মানে ফেসবুকের স্ট্যাটাসে, যে রেডিও স্ট্যাটাসে দেওয়া ছিল, ওখানে অনেক 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 কমেন্টস পেয়েছি। বেশ কিছু পড়ার চেষ্টা করছি। বিশেষ করে আরিফ হাসান লিখেছে যে এই বয়সে ভালোবাসার চাইতে আবেগটাই খুব বেশি কাজ করে। আমি একেবারেই একমত, কিন্তু সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের মেন্টাল ম্যাচিউরিটি তাদের থাকা দরকার সেটা ওই বয়সে থাকে না। কিন্তু সেই মানুষটা যাদের সাথে অ্যাফিলিয়েটেড থাকেন তারা কিন্তু সেই কাজটা করতে পারতেন। তারা কি আসলে সেই আচরণটা তার প্রতি করেছেন? স্নেহা খান হাবিবা লিখেছে যে এই এজটা লাভ করা ভালো, বাট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য লেখাপড়া ছাড়া উচিত না, আর বাবা মাকে কষ্ট দেওয়া উচিত না। আমরান হোসেন লিখেছে ভালোবাসার মানুষ সবসময় ভালোবাসার একটু একটু করে ভাঙে, আবার একটু একটু করে গড়ে। আর নাদিম আশরাফ আবিল লিখেছে যে গ্রেট লাভ স্টোরি, এর শেষ কোথায় বুঝতে পারছি না। এর শেষ আসলে হয়নি, গল্পের খাতিরে আমরা শেষের জায়গাতে আছি, কিন্তু শেষটা আসলে ভবিষ্যতে কোন জায়গায় হবে আমরা জানি না। তবে এই যে বারবার বলছি, আজকের এই গল্পটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন এবং তাদের বাবুকে নিয়ে, বাবুর সাথে সংশ্লিষ্ট যারা তারা শুনেছেন, তাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই, ইগো, পার্সোনাল ইগো বলেন, যে জায়গাটাই বলেন না কেন, ইমোশন বলেন না কেন, এটা আসলে না, যদি আপনি ভালোভাবে ব্যবহার না করেন তাহলে জীবনটাকে নষ্ট করে দেয়। আর বারবারই একটা কথা বলবো যে এমন কোনো ভুল করেন না যে ভুলটা আসলে ওদের জীবনটাকে নষ্ট করে দেবে, কিংবা একইভাবে ওদের জীবনকে নষ্ট করে দিয়ে আপনারা নিজেরাও ঠিক ভালো থাকতে পারবেন বলে মনে হয় না। সুতরাং ওদেরকে অনেক বেশি বোঝানো দরকার, ওদের অনেক বেশি স্কুলিং দরকার, মুহূর্তে মুহূর্তে, মানে যত বেশি বোঝানো যায় আমার মনে হয় ততই ভালো এবং ততই মঙ্গল। তৌহিদুর রহমান লিখেছে ভালোবাসার জন্য মানুষ সব কষ্ট করতে পারে। দীপ্ত চৌধুরী লিখেছে যে পিচ্চিদের প্রেম আমার পছন্দ না, আবেগের বাড়াবাড়ি শুধু, দুইজনের জন্য অনেকগুলো লোক কষ্ট পেল। আমার মনে হয় দীপ্ত চৌধুরী ব্যাপারটা এরকম না, কারণ যারা প্রেম করেন তারা কিন্তু জেনে শুনে করেন না। হ্যাঁ, আর যে আবেগটা আসে সে আবেগটা কিন্তু জেনে শুনে আসে না, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। আর হয়ে যাওয়া ব্যাপারগুলো নিয়ে যদি তার উপরে দায় চাপানো হয় সেটা কিন্তু একেবারেই অন্যায়। মোহাম্মদ রোকন লিখেছে পুরো লাভ স্টোরিটা একটা ওয়াসাম স্টোরি, যে একটা সিনেমাকেও হার মানাবে। আপনার চিন্তাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু সিনেমার জীবনের মধ্যে অনেক পার্থক্য। এটা হার মানাবে কিনা জানি না, তবে এই দুজন যেন তাদের জীবনের কাছে যেন হেরে না যায়, তাদের জীবন যতটা সুখের হতে পারত এই ঘটনার কাছে যেন তারা হেরে না যায়, সেই শুভকামনা। আব্দুল্লাহ মামুন লিখেছে যে বাবু প্রথম থেকে শুনলাম, খুব কষ্ট পেলাম। আজকে সমাজ অনেক কিছু বুঝতে চায় না, যা বুঝে অনেক কিছু ভুল। বাবু লেখাপড়াটা চালিয়ে যাও, যে কথাটা বাবুকে আমরা সবাই মিলে বলেছি, যাই হোক না কেন কষ্ট করে হলেও লেখাপড়াটা চালিয়ে যেও। ফাহিম খান লিখেছে যে দয়া করে বাবু তুমি তোমার সাথে জীবন সাথীকে করতে পারো যেন, অনেক দোয়া করছি তোমার জন্য, খুব কষ্ট লাগছে আমার। সিদ্দিক সোহেল লিখেছে যে তুমি পড়ালেখা করে ওর প্যারেন্টসকে প্রুফ করতে হবে যে তুমি কখনো অযোগ্য ছিলে না, তারা যে এক্সপেক্ট করে তুমি তার চেয়ে বেশি কিছু। এরকম অনেক অনেক খুদে বার্তা পেয়েছি। সবগুলো খুদে বার্তার জন্য, সবগুলো স্ট্যাটাসের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। গত সপ্তাহে আমাদের এখানে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আসমা, এবং আসমা এসে তার জীবনের গল্পটা এখানে বলেছিল। আপনারা নিশ্চয়ই জানেন তিনি একজন অ্যাসিড ভিকটিম। আসমাকে নিয়ে গল্প প্রচার করবার পর ফেসবুক থেকে শুরু করে, আমরা টেলিফোন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বহু রেসপন্স পেয়েছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।